ভালোবাসার বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল এবং ডাক্তার কানিজ ফাতেমা, লেডি মেডিকেল অফিসার, ডিজেবি হসপিটাল। আমি জুয়েল আপনাদের সঙ্গে থাকি এবং সবসময়ের জন্য, এবং প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে তো থাকছে গত এপিসোড থেকে, এবং আমি দূর থেকে পাশে থাকছি, মানে প্রিয়াঙ্কাকে ছেড়ে যেতে পারছি না। কেন যেতে পারছি না? তবে আজকে শোটা একটু কিন্তু অনেক স্পেশাল, বিকজ আজকে আমরা দুজন গেস্ট পেয়েছি, তাই না প্রিয়াঙ্কা? এবং একজন সারপ্রাইজিং গেস্ট। কে পরিচয় করে দিবে, গুরু নাকি প্রিয়াঙ্কা? আমরা কি গুরুকে আগে একটু ইনভাইট করি, কারণ আমাদের বন্ধুরা অপেক্ষায় কখন আসবেন গুরু ইহতেশাম। আমরা সবকিছু রুদে রেখে এখন যাদের জন্য আপনারা অপেক্ষায় আছেন তাকে আমরা ইনভাইট করতে চাই। সজল ভাই, বারবার বলছিলাম যে সজল ভাই, আপনার জিজ্ঞেস করতে পারে আপনার এসএসসি এজ কত, মানে কোন সনে এসএসসি? আমার 1990 এসএসসি। জি। তারপরও সিনিয়র? এখন কি বয়সে বড় হয়ে গেলাম নাকি? না, তারপরও সিনিয়র আমি, তারপরও অনেক সিনিয়র আমি। না, আমি তো সবসময় বলি যে আমার বয়স 27। একটা বয়সের পরে আমার বয়স 27 আটকে গেছে। পরে 90 কোনোভাবে রিফ্লেক্ট করে না আপনার লুকে। আমি না হয় কালার টালার করে নিজেকে চ্যাংড়া ভাব রাখার চেষ্টা করেছি, বাট আপনার ফেসের মধ্যে এটার কোনো মিনিমাম কোনো রিফ্লেকশন নাই এখনো। কিন্তু আপনি আমার চাইতে বয়স অনেক ছোট, যে এজের কথা বললেন। আসলে বয়সটা তো একটা নাম্বার আসলে, তাই না? মনের বয়সটা একটা জায়গায় আটকে থাকলে আমার মনে হয় চেহারায় কিছু ছাপ পড়ে। আমি তো বলেছি যে আমি একটা বয়সের পরে 27 আটকে গেছি, এরপরে আর বয়স বাড়ছে না ভাইজান। তারপর আমি যে বললাম যে শ্রদ্ধা জায়গাটা করেছে আমার নিজের কারণে, আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনের কারণে। আমি যাচ্ছি আপনার সাথে আজকে ডেডিকেটেড প্রোগ্রামে। আমি শুনতে চাই আপনার জীবনের কথা, একদম শুরু থেকে শুনতে চাই যে একজন বাই প্রফেশন ডক্টরের বাইরে আপনার মধ্যেও কি ব্যক্তি জীবন খেলা করে? আজ কিছুক্ষণ আগে যখন আইমান বলতেছিল যে বমি করেছে এবং ফোন করে বলতেছিল আব্বা আমি বমি করছি, অনেক বমি করছি, আমার যেভাবে উলটপালট হয়ে গেছিল পৃথিবী, আপনার সাথেও কি এরকম হয়? তাই যদি হয়, সবকিছুকে পেছনে ফেলে কিভাবে আপনি নিজের জীবনটাকে নিয়ে গ্যাম্বলিং করতে পারেন? কিভাবে আপনি সবকিছুকে পেছনে ফেলে করোনাকালীন সময়ে মানুষের প্রয়োজনে নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারেন? আমার জানবার বড় বেশি ইচ্ছা, একটু শুনি একদম শুরু থেকে। জি আচ্ছা, একটু বলি। আমারও সন্তান আছে, আমার দুটো মেয়ে। আমার বড় মেয়েটা এখন 18 বছর, ও স্পেশাল চাইল্ড, অটিস্টিক। ওকে আসলে প্রতিটা কাজেই হেল্প করতে হয়। প্রতিটা কাজ বলতে ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটা কাজেই তাকে হেল্প করতে হয়। কোনো কাজই সে একা একা পুরোটা করতে পারে না, হয়তো কিছুটা পারে, কিন্তু বাকিটা পুরোটাই তাকে হেল্প করতে হয়। তো আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই, মানে ওর বাবা মা দুজন মিলেই আসলে এই টেক কেয়ারটা করছি। আপনি যে প্রশ্নটা করলেন যে ওর কথা রেখেও আমি বাইরের মানুষ কিভাবে দেখি, সত্যি কথা আমি বলি, আমি যখন ওর বয়স, শুধু ওর বয়সই না, ওর ছোট হোক বড় হোক, আমি যখন রোগী দেখতে যাই বা আমি যখন এরকম মুমূর্ষু একজন রোগী দেখি, তখন কিন্তু ওই রোগীর পাশাপাশি আমার মেয়ের চেহারাও ভাসে। কারণ ওকে যেমন আমার সবকিছু করে না দিলে ওর কিছুই করা হয় না, এই রোগীটাকে আমি তো সবকিছু করে দিতে পারবো না, অন্তত তাকে যদি দিকটা দেখিয়ে দিতে পারি কিভাবে সে সুস্থ হতে পারে, বা তার আত্মীয় স্বজনকে যদি আমি এই দিকটা দেখিয়ে দিতে পারি যে কি করলে তার রোগীর জন্য ভালো হবে, এটাও তো একটা সাহায্য। কারণ আমার মেয়েটাকে যেমন আমার হেল্প করতে হচ্ছে, তখন আমার সত্যি কথা আমার মেয়ের কথাও আমার মনে হয়। এই জন্য হয়তো বা মমতাটা আর একটু বেশি বাড়ে রোগীর জন্য। এখন আসলে সত্যি কথা কি, মমতাটা আমরা রোগীকে দেখাই না। মমতাটা রোগীকে দেখালে আসলে আমি চিকিৎসা করতে পারবো না। হ্যাঁ, কারণ আমাকে এই ইমোশনের বাইরে এসে অনেকটা মঞ্চ অভিনয়ের মতো, আপনাকে এখন রাজার অভিনয় করতে দেয়া হলো, এরপরে পরের দৃশ্যে আপনাকে আবার মন্ত্রী বা উজির বা চাকর হতে হচ্ছে। তা আমি যখন এক রোগী নিয়ে ডিল করি, আমি যদি ওই ইমোশনটা নিয়েই বসে থাকি, আমি আরেকজন রোগীর তারপরের রোগটাকে নিয়ে, বা ওই রোগীর লোকজন, মানুষ তো ডিফারেন্ট, তাই না? এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষের বোঝার ক্ষমতা এক এক রকম, এক একটা মানুষকে বোঝানোর স্টাইলটাও ভিন্ন হবে। আমি যদি ওই ইমোশনটা নিয়ে বসে থাকি, সত্যি কথা যেটা, আমাকে এই ইমোশনের বাইরে বেরিয়ে আসার প্র্যাকটিস আমি এই 20 বছর ধরে করছি। এখনো হয়তো বা পুরোপুরি পারিনি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। জুয়েল ভাই, আমি একদম সজল ভাই একদম শুরু থেকে শুনতে চাই আপনার জীবনের কথা, আপনার বেড়ে ওঠা, আপনার পারিবারিক জীবন, ভালোবাসার হাত ধরেই কি
পরবর্তীতে ভালোবাসা মানুষটির জীবনের কাছে আসা সব জন আসলে ভালোবাসা তো থাকবেই, তাই না? জি, একদম ভালোবাসা beginning তো থেকে। হ্যাঁ। আচ্ছা, আমি একবার আমার ছোটবেলা থেকেই শুরু করি। জি, true. আমরা 3 ভাই বোন। একজন আমার বাবা একজন চাকরিজীবী ছিলেন, মা হাউসওয়াইফ। মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির তেই বেড়ে উঠেছি। 3 ভাই বোন মোটামুটি পিঠাপিঠি, মানে ওই কিলাকিলি গুতাগুতি করেই বেড়ে উঠেছি আসলে। ঝগড়াঝাটি হতো, মিলমিশে তো সবকিছু মিলিয়ে। আমরা থাকতাম হচ্ছে বাসাবোতে থাকতাম। আমার বাবা যেহেতু মতিঝিলে চাকরি করতেন, ওনার চাকরির জায়গার কাছাকাছি কারণেই হয়তো আমাদের ওখানে থাকা আর কি। আমরা 3 ভাই বোন ওখানে বেড়ে উঠেছি। আমি স্কুলে পড়েছি, আইডিয়াল হাই স্কুলে। আমার বাবা মা আমাদের এই বিষয়গুলিতে আসলে নিজেদের অনেক ত্যাগ তিতিক্ষা পরেও আমাদেরকে ছাড় দেননি এই বিষয়গুলিতে। মানে তখন যেটা ভালো ছিল ওইটাই দেওয়ার চেষ্টা করেছে, সব বাবা মাই তাই করে। আমি আইডিয়াল স্কুল থেকে পাশ করেছি, মতিঝিল। জি, ওকে। আইডিয়াল হাই স্কুল থেকে পাশ করেছি। পাশ করার পরে 92 আপনাদের সাথে আমাদের কিন্তু কম্পিটিশন চলতে, স্পেশালি সেন্ট জোসেফ। আমি ছিলাম রেসিডেন্সিয়াল মডেল এবং মতিঝিল আইডিয়াল। হ্যাঁ, ওইখানে মতিঝিল গভর্নমেন্টও তখন একটু ভালোই ছিল। মতিঝিল গভর্নমেন্টও ভালো ছিল, আমি ছিলাম রেসিডেন্সিয়াল। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলতাম তখন, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি ছিলাম রেসিডেন্সিয়াল মডেল। এখানে একটা কম্পিটিশন চলতো সব সময়, খেলাধুলা, খেলাধুলা, পড়া সবকিছুতেই। এরপরে আমি কলেজ লাইফ আমার কাটলো হচ্ছে নটরডেম কলেজে। বাইরে থেকে মনে হয় খুব না, ওই কম্পিটিশন আরো টাফ হয়ে গেল। রেসিডেন্সিয়াল এবং নটরডেম কম্পিটিশন আরো টাফ। এবং ওখানে মনে হয় কি যে সবাই মনে করে যে একটা জেলখানার মধ্যে বোধহয় পড়াশোনা করে। আসলে কিন্তু ঘটনাটা এরকম না। বাইরে থেকে জেলখানা হলেও ভিতরে কিন্তু রিক্রিয়েশনের অভাব নাই, সত্যি কথা। খেলাধুলা থেকে শুরু করে আমরা আড্ডা টাড্ডা সবই দিতাম। আমি কি একটু ছোট্ট একটা সজল ভাই, আপনি আপনার মতো। আমি একটা মজার কথা বলি, মজার ঘটনাই বলি, কলেজ লাইফের ঘটনাই। এখানে হয়তো আমার বন্ধু বান্ধবরাও শুনছে এবং যার ঘটনা বলতে যাচ্ছি হয়তো সেও শুনছে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা স্কুল থেকে একসাথে পড়েছি। নামটা বলেই ফেলি, নিকনেম হচ্ছে সেলিম। সে এখন ইউকে প্রবাসী। সেলিম, তুই হয়তো শুনছিস, তোর ঘটনাই বলছি, কিছু মনে করিস না। তো ঘটনাটা হচ্ছে একদিন তুমুল বৃষ্টি হচ্ছে। আমি ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি, আমরা সবাই মিলে। তো আমি একের পর এক কৌতুক বলে যাচ্ছি। সবাই খুব প্রথমে দম ফাটানো হাসি আসছে, তারপর আস্তে আস্তে হাসি একটু কমেও আসছে। তো কতক্ষণ পরে ওই সেলিম আমাকে বলতেছে, ও খুব মায়া লাগছে, বুঝছেন, বলতেছে, সজল তুই আমার সাথে আয়। আমি বললাম কেন? আয় না, একটু কথা আছে। আমাকে একটু দূরে নিয়ে গিয়ে বলতেছে, আর কৌতুক বলিস না। আমি বললাম কেন? সবাই ভদ্রতা করে আসছে। তো আমরা আসলে নটরডেমের কিন্তু অনেক মজা করেছি আমরা, এবং এখনো কিন্তু আমরা নটরডেমের একটা গ্রুপ আছে আমাদের ওই ব্যাচের। আমরা এখনো বিভিন্ন রকম পিকনিক করি, ভালোই লাগে। আবার ছোটবেলায় কি যেন বলে, নটরডেম, রাইট? হ্যাঁ, নটরডেমিয়ান। আমাদের বলে রেভেন্স, আপনাদের বলে নটরডেমিয়ান। জি সজল ভাই, তারপর সংক্ষেপে আমাদের এনডিসি, এই আর কি। যাই হোক, ওখান থেকে বের হয়ে তারপরে সত্যি কথা আমার একটু 90s দ্য বেস্ট। সজল ভাই, অবশ্যই এটা গান শুনতে মন চাচ্ছে 90s এ। গান টান করে মাঝে মধ্যে চেষ্টা করি, খুব ভালো লাগে। কিছু একটা বলেন, আমি একটা ছোট্ট একটা হার্ট অ্যাটাক নিয়ে কোনায় পড়ে থাকি। কোন গান শুনতে চান? যে কোনো গান 90s। আই লাভ 90s। আমার তো আরো ছোটবেলার গান মনে আসতেছে। আমার কেন জানি 90s এ আটকে থাকতে মন চাচ্ছে। অদ্ভুত কি সময়। আচ্ছা, আমি ছোটবেলার গানই গাই, যদিও সিনেমার গান, আব্দুল জব্বারের গান, কিন্তু আমার খুব প্রিয়। আমি জানি আমাদের চেয়ারপারসনের খুব প্রিয় গান এটা। গান ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মরিয়া আমি ধরপ রাইয়া রে। দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে
আমার এত সাধের মন বধুয়া হায় রে, কি জানি কি করে। অনেকদিন আগে তো লিরিক্স না, ভুল হয়ে it যাবে। sounds so good. লিরিক্স It ভুল হয়ে যাবে, sounds একটু so good, সজল ভাই একদম টাইম মেশিনে করে এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে নিয়ে চলেছিলেন। আপনি বলছিলেন যে আপনার নটরডিয়াম ওই লাইফের কথা, তারপর জি, এরপরে আসলে সত্যি কথা আমার একটু ওই যে লেখালেখি গান টান এগুলোর প্রতি একটু আগ্রহ ছিল, তো আমার না খুব ইচ্ছা ছিল আমি রাইটার হব। আমি ঢাকা ভার্সিটিতে বাংলাতে ভর্তি হয়েছিলাম, ঢাকা ভার্সিটিতে বাংলাতে ভর্তিও হয়েছিলাম, কিন্তু আমার বড় ভাই তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়তেন। তো স্বাভাবিক আসলে ওই টাইমটাতে কিন্তু বাবা মার ইচ্ছাতে, এখনো তাই হয় আমাদের এই যে এই দেশে, কিন্তু এটাই হয় যে বাবা মার ইচ্ছাতেই ছেলে মেয়েদের পড়াশোনা বা ক্যারিয়ারের প্রথম ধাপটা কিন্তু ওইভাবেই তৈরি হয়। তো আমাকেও ভর্তি পরীক্ষা দিতে হলো মেডিকেলে, কিভাবে যেন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজেই টিকে গেলাম। এখন যেহেতু আমার বড় ভাই ওখানে আছেন, আমি একটু বেশি কি বলে সুবোধ বালক, তো এই জন্য আমাকে লোকাল গার্জিয়ানের কাছে পাঠিয়ে দিলেন আর কি। আমাকে ওই ময়মনসিংহ মেডিকেল কলেজেই পড়তে হলো শেষ পর্যন্ত। তো যাই হোক, ওই কলেজ লাইফের তো অনেক স্মৃতি আছে। কলেজ লাইফেও আমাকে আসলে পেশাটা এতটা টানেনি। যখন আমি আসলে মানুষের কাছে যাওয়া শুরু করলাম, তখন আসলে আমি পেশাটাকে সত্যি সত্যি ভালোবাসি। মানুষের কাছাকাছি যাওয়ার পরে, মানুষের কষ্টগুলো দেখার পরে, কষ্ট তো আসলে সবার জীবনে, আমার জীবনেও আছে, আপনার জীবনেও আছে, মানুষের জীবনে কষ্ট থাকবে। আমি তো আসলে সব কষ্ট দেখতে পারি না, আমি হয়তো শারীরিক কষ্টটাই দেখি, কিছু কিছু ক্ষেত্রে মানসিক কিছু কষ্ট হয়তো দেখি সামনাসামনি। আমার কাছে যে জিনিসটা মনে হয় সবচেয়ে মানে মানুষের কাছে যাওয়ার ডাক্তারদের সুযোগটা সবচেয়ে বেশি আমার কাছে লাগে। কেন জানো? কারণ এমন অনেক কথা থাকে, এমন অনেক গোপন দুঃখের কথা থাকে, যেটা একজন ডাক্তারের কাছে খুলে বলেন, অবশ্য আরেকজনের কাছে বলেন, উকিলের কাছে, কারণ খুন করলেও বলেন, নাহলে তো মামলায় যে ব্যাপার একটা থেকেই যায়। তো এই জিনিসটা যেমন রোগের কারণে বলে, অনেক ক্ষেত্রে আন্তরিকতা নিয়ে বলে। আমি কিন্তু সজল feel ভাই করি। ডক্টরের বাইরে গিয়ে ব্যক্তি সজলের বড় হওয়ার শুনছিলাম, নটরডাম, দেন ফাইনালি ময়মনসিংহ মেডিকেল কলেজ। ময়মনসিংহ মেডিকেল কলেজে ওখানে একটু কোনো কালচারাল অর্গানাইজেশন ছিল না। আমি একটু যেহেতু একটু গান বাজনা পছন্দ করতাম, তো আমি ওরকম ছেলেদেরকে খুঁজতাম আর কি, যে একসাথে একটু নাটক করবে, একটু গান গাবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমি ওই ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়া অবস্থায় তখন ওই রাবীন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, ওনারা একটা থিয়েটার স্কুল খুললেন। এটা অনেকটা মানে গড়ে তোলা আর কি, ওকে, থিয়েটার কর্মী গড়ে তোলার জন্য। তো ওটার একটা অডিশন ছিল, তো আমিও মানে খুব আগ্রহ করে দিতে গেলাম এবং টিকে গেলাম। টিকে যাওয়ার পর আমি ওখানে 2 থেকে 2.5 মাস আমি ওখানে কন্টিনিউ করেছিলাম। পরবর্তীতে ওনারা আমাকে বললেন যে আপনি ঢাকায় এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, ওটার কথা আমি পরের ধাপে বলবো, কেন আর যোগাযোগ করা হলো না। তো ওখানে থাকতে আমি যেটা করেছিলাম, আমার বন্ধু বান্ধব জুনিয়রদেরকে নিয়ে আমি ওখানে একটা কালচারাল অর্গানাইজেশন তৈরি করি। কালচারাল অর্গানাইজেশন নাম আমার যতদূর মনে পড়ে এখনো হয়তো ওইটাই আছে, অথবা আছে কিনা আমি এখন জানি না, অনেক বছর আগের কথা। বৃত্ত বলতে একটা সার্কেলের মধ্যে সব ধরনের কালচারাল অ্যাক্টিভিটি থাকবে, গান থাকবে, নাচ থাকবে, অভিনয় থাকবে, মানে সব যতটুকু সংস্কৃতি চর্চা যা করা যায় ওই সার্কেলের ভিতরে থাকবে, এই জন্য ওটার নাম ছিল বৃত্ত। তো যাই হোক, ওটা একটা ছিল। আমি এমনিতে সন্ধানী নাম শুনেছেন, রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচি অনেক দারুণভাবে সামনে থেকে নেতৃত্ব দেয়। এটা পুরোপুরি একটা সেবাধর্মী সংগঠন। ওইটাতে ছিলাম মোটামুটি প্রায় সব ধরনের পদেই ছিলাম। মন থেকে ভালোবেসেই করতাম, সত্যি কথা যখন পর্যন্ত করতাম। আসলে তখনও হয়তো বা একটা মানুষের জন্য কিছু করার আগ্রহ থেকে হয়তো তখন থেকেই এই পেশাটাকে একটু একটু ভালোবাসতেও শুরু করেছি, সত্যি কথা। আর ওখানে হয় কি, পড়ার এত চাপ থাকে না, মানে তখন বিরক্তই লাগে, সত্যি কথা। মেডিকেলে স্টুডেন্ট লাইফটা খুব বিরক্তিকর লাগে অনেক সময়, এই জন্য অন্যান্য দিকে আমরা চার্মটা খুঁজতাম। হ্যাঁ, এভাবেই। আর আপনি কি বোধহয় ইস্তার সম্ভব ভাই বোধহয় আরো কিছু জানতে চাচ্ছেন নাকি? না, আমি আসলে জানতে চাচ্ছি, আমি স্ক্রিনে যদি এত ফ্রেমিং কমপ্লিট না হতো তাহলে অনেক কিছু জানতে চাইতাম। কারণ আপনি যখন গল্প করতেছেন সজল ভাই, আমি এক্স্যাক্টলি ওই সময়ের মানুষ, যদিও আমি এখনো সিনিয়র আপনার, তাহলে বোঝেন যে আমার এই প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়ার সময় চলে আসছে। আমি যখন ভাবতেছিলাম তখন আমি সরি ঠেহরা গরিব আদমি, পাগল আদমি, সুন্দর হাতটা দেখে ওইখানে আমার চোখ চলে গেছে। একটা মেয়ে ভুল করে, সেটা বলা ঠিক হবে কিনা,
আমি জানি তুমি ঘুমায় গেছো এবং আমি এটা বিশ্বাস করি যে তুমি এই প্রোগ্রামটা ভবিষ্যতে আর দেখবে না। বলা যেতেই পারে যে এই মেয়েটি ভুল করে একটা বউ 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 একটা প্রয়োজনীয় জিনিস না, চেয়ারম্যান সাহেব বলতেছেন যে ভাবিকে ফোন করো। এনিওয়ে ওই মেয়েটির হাতের দিকে তাকিয়ে, হাত তো সুন্দর হতে পারে সজল ভাই, আমি ওই একটা জিনিস দিচ্ছে, আমাদের একটা হাউস প্রোগ্রাম হয় না, রেজিডেন্সিয়ালি ইন হাউস প্রোগ্রাম অনেক ভালো হয়, অনেক বড় পরিসরে হয়, যেহেতু রেজিডেন্সিয়াল মডেলে আমি হাউসে থাকতাম। সো ওখানে একজন মেয়ে একটা জিনিস আমার দিকে এগিয়ে দিচ্ছে যে এই জিনিসটা নিয়ে কাজ করেন। এই গরিব আদমি, কালা আদমি, কেউ কখনো পছন্দ করার কথা না। আগায় দেওয়ার সময় ওর নখটা খেয়াল করলাম, নখের আগে সাদা সাদা দাগ দেওয়া আছে উপরটাতে। যে কারো নখ এত সুন্দর হতে পারে, পারি না যে আমি উঠে নিয়ে কয়েক ক্রোশ কবিতা লিখে ফেলি। আমি জানি যে আপনার জীবনে এরকম হয়নি, কারণ ফ্রেমে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে, আমার আপনাকে এই কোয়েশ্চেনটা করা যৌক্তিক হবে না, বাট আমার তো বাসায় যেতে হবে নাকি? আপনাকে বাসায় যেতে হবে, আপনাকে বলতে হবে না, বাট এই গরিব আদমি এর সাথে এরকম কিছু ঘটনা ঘটেছিল। একটু একটু প্রিয়াঙ্কা, মানে আমি বলছিলাম যে কেমন একটু দেখানোর স্বার্থে, এই যে হাত, এই যে হাত, যে প্রিয়াঙ্কার হাত কিন্তু অনেকে দেখতে সুযোগ পাচ্ছে না, ওই যা ক্যামেরাতে দেখা যাচ্ছে, জাস্ট কোনো একটা জিনিস দেওয়ার অজুহাতে আমি যখন দেখছিলাম তখন আমি ওই জিনিসটাকে নিয়ে বলতাম যে এত সুন্দর হতে পারে এইভাবে হাতের মধ্যে যে যে দাগ দাগ ভাব। বাই দ্য ওয়ে, পরবর্তীতে ভাবছিলাম যে দাগ থাকাটা কিন্তু খারাপ লক্ষণ, এটা ক্যান্সারের প্রবাবিলিটি থাকে যদি নখের মধ্যে এরকম দাগ থাকে, কিন্তু তখন তো তা বুঝিনি। গরিব আদমি ওটা দেখেই ভাবছিলাম যে এত সুন্দর হতে পারে কারো হাত। আপনার ক্ষেত্রে তো এমন কোনো ঘটনা ঘটেনি, আমি জানি ঘটেনি। না না ঘটেনি, ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক টু ইওর হোম। ঘটেছে কিনা আসলে ঘটেছে। না না, ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ইন ইউর হোম। আমি ফ্রেমে যে মানুষগুলোকে দেখতেছি, আর আমি কনফার্ম বলতেছি এই কারণে যে আমি জানি যে আমার বউ ঘুমায় গেছে এবং এই প্রোগ্রামটা আমি ইন্টেনশনালি কখনোই দেখতে দিব না। আপনি তো বাঘের কাছায় ঢুকাই দিয়ে তারপর প্রশ্ন করতেছেন। ওকে ডান, এই প্রসঙ্গ তো শেষ। আপনি বললেন আপনার কলেজ জীবনের কথা, দেন ফাইনালি কলেজ জীবনের পর এবং বাকি জীবনগুলো শুনতে চাইবো, বাট সময় যেহেতু স্বল্পতা আছে আমি শুনতে চাইবো। তারপরে সময় আসলে পুরোনো দিনের কথা বলতে গেলে অনেক লম্বা হয়, কাছাকাছি যত চলে আসি কথাগুলো কেমন যেন দ্রুত হয়ে যায়, সেরকমই আর কি। যখন কানিজের কথাই বলি, কানিজের সাথে আমার পরিচয় বলতে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়েছি, খুব ভালো বন্ধুত্ব ছিল, আমরা সন্ধানী করতাম একসাথে, দুজনকে খুব ভালো বুঝতাম। অর্থাৎ সন্ধানী করার সময়, সন্ধানীকে আমরা জানি কিন্তু ব্লাড ডোনেশনের জায়গাতে অনেক বেশি, রাইট? হ্যাঁ, পুরোটাই একদমই তাই। তারপর ব্লাড ডোনেশন এর ছাড়াও আরেকটা অঙ্গ সংগঠন আছে যেটা হচ্ছে মনোনীত চক্ষুদান, যেটা বাট ওইটা নিয়ে অনেক বেশি বুমিং, পরিচিতি জায়গাটা অনেক বেশি, রাইট। আমরা বিভিন্ন ওই কলেজগুলিতে যেতাম, ইউনিভার্সিটিগুলিতে যেতাম লোকাল, ওদের কাছ থেকে যারা স্বেচ্ছায় রক্ত দিতে চাইতো রক্ত সংগ্রহ করে নিয়ে এসে আমরা এখানকার ব্লাড ব্যাংকে রাখতাম। তারপরে ওই মেডিকেল কলেজে যাদের দরকার হতো, যারা, কারণ অনেকে কি দেখা যাচ্ছে যে রক্ত কিনবে কিন্তু নিজে দিবে না, জি, ওইটা বোঝানোর জন্য হলেও আমরা তার সামনেই আমরা রক্ত দিতাম, বলতাম যে আপনার আত্মীয়র আমি কি হই, আমি তো দিচ্ছি, বুঝছেন? মানে এখন মানে হাতে কলমে মোটিভেশন বলা যায় যেটাকে, যে আমি তো আপনার আত্মীয়র কিছু হই না, আমি তো রক্ত দিচ্ছি আপনার সামনে শুয়ে শুয়ে, এক ব্যাগ দিয়ে দিলাম, তাহলে আপনি কেন দিচ্ছেন না? হয়তো এটা দেখে যখন আরো দু একজন দেয় তখন সেও মনে করে যায় তাই তো আমার ওয়াইফকে আমি দিচ্ছি না, কেমন হলো ব্যাপারটা, সেও শুয়ে পড়লো। এটাই তো একটা হাতে কলমে মোটিভেশন যেটা বলে। যাই হোক, সন্ধানীর থ্রু তো না, আসলে যেহেতু আমার ক্লাসমেট, আমার সাথে সবসময় দেখা হইতো, পড়া হইতো, পড়াশোনা, যার জন্য ওর সাথে একটা খুব ভালো বন্ধুত্ব ছিল, বোঝাপড়া। আর যেহেতু নরডেম পর্যন্ত আমি আসলে কোনো ছেলে মেয়ে সব আলাদা ছিল, আইডিয়াল স্কুল তো জানিনি, মাদ্রাসা টাইপ, আমাদের সাথে আমাদের মেয়েদের কোনো দেখা হইতো না, কিন্তু আমাদের দেখা হওয়ার একটা সুযোগ আছে। আমিও আইডিয়াল স্কুলে, হ্যাঁ, ওখানে আবার ছুটির পরে না ছুটির পরে আমাদের সময় অন্যরকম ছিল। ফয়জুর রহমান স্যার ছিল তখন, তিনি মেয়েদের স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে ওই বাইরের করিডোরে বাইরে বের হয়ে এসে, মেয়েদের গেট ছেলেদের গেট আলাদা ছিল না, ওই গেটের সামনে হাঁটাহাঁটি করতেন বেত হাতে করে। তখন কারোর ওখানে বেরার সব মেয়ে খালি হয়ে গেলে তারপরে ছেলেরা ঢুকতো, খুব কড়াকড়ি ছিল। যার জন্য আসলে সত্যি কথা আমার স্কুলের একদম 1-2 যাদের সাথে পড়ছি 5 পর্যন্ত, তাদের সাথে হয়তো 2-1জনকে চিনতাম, তাছাড়া আর কাউকে চিনতাম না। নরডেম কলেজেও সুযোগ হয়নি। মেডিকেল কলেজে গিয়ে আসলে তখন মেয়েদেরকে একটু একটু চিনতে শিখলাম। আর ওর সাথে যেহেতু একটা খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, ইন্টারনেট সময় আসলে মনে হলো যে আসলে চাই, এত বছর পরে, মানে যখন আগে থেকে হয়তো ফিলিংস কাজ করছিল,
খোঁজ করছিল না তা না, এখন ওইটাই হয়তো বা মানে একদম পরিপূর্ণতা পেল হয়তো বা ইন্টারনেট তাহলে সময়টাতে। বলা যায় আপনার প্রথম ভালোবাসা, হ্যাঁ বলতে পারেন, বলতে পারেন। প্রথম এবং আর শেষ। হ্যাঁ, ভালোবাসা হিসাব করতে গেলে প্রথমেই, কারণ আমি ভালোবাসা আর মোহকে এক জায়গায় রাখি না। মোহ থাকতেই পারে, হয়তো মোহ ছিল আগে কখনো কখনো, হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা যেহেতু এখনো টেনে যাচ্ছে অবশ্যই আছে, নাহলে তো টানতে পারতাম না এ পর্যন্ত। কারণ এটা একটা গানের মতো, সুর কেটে গেলে গান আপনি গাইলেও ভালো গান হবে না। আমি একটু গান এই রাখা মুহূর্তে যাবে না। ম্যামের কাছে যেতে চাই। Sure. স্যারের তো প্রথম প্রেম, প্রথম ভালোবাসা আপনি, আপনার দিকটা জানতে চাই এই ক্ষেত্রে। বলো আপনারও বলো, কি আমি প্রথম? কান বন্ধ রাখছি। না আসলেই সেটা, আমি ছোটবেলায় চিটাঙে বড় হয়েছি, খুবই রেস্ট্রিক্টেড ফ্যামিলি। কখনো ছেলেদের সাথে কথা বলা মেশা কল্পনারও বাইরে ছিল। আমি চিটাং কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি। ওখানে ছেলে মেয়ে কথা বলা হতো না, বা আমিও ছিলাম না ওরকম। মেডিকেলে আসার পর সত্যি কথা বলতে তখন ফার্স্ট আমি ছেলেদের সাথে টুকটাক মেশা, তখনই সজলের সাথে পরিচয়, কথা বলা। যেহেতু একজনের সাথে মেশা, জীবনে আমি ওই একজনের সাথে প্রথম রিক্সায় উঠলাম, প্রথম পছন্দ, প্রথম ভালো লাগা। এত ছাত্রর মধ্যে, এত ছেলের মধ্যে শুধু একজনের সাথেই কেন? আসলে বন্ধুত্বটা? বন্ধুত্বটা সন্ধানী, ভিতরে ভিতরে কি একটা বিষয় ছিল সন্ধানী- যে এই ছেলেটাকে আমি মনে হয় পছন্দ করি? সন্ধানী একটা ছিল ওখানে। হতো কি, সন্ধ্যার পরে আমরা সবাই মানে একত্রিত হতাম, বিভিন্ন ব্লাড ডোনেশন প্রোগ্রামে যাওয়া আসা হতো। তো তখন খুব সন্ধানী তো সবাই করে না, আমরা সব মিলে হয়তো 10-15 জন ছিলাম, অনেকটা ফ্যামিলির মতো। তো তখন আমার আরো কয়েকজন বান্ধবী ছিল, একজন একজন করে সবার কিছু একটা গতি হয়ে, কারো বিয়ে হয়ে গেল, কেউ চলে গেল। দেখা গেল শেষ পর্যন্ত আমি আর সজলই ছিলাম। আর তখন এখন না হোক, তখন আমি দেখতে সুন্দরী ছিলাম, কিছু করার নাই। না না, আপনি এখনো অনেক অনেক সুন্দরী। তখন ছিলাম, কাজে তখন আমাদের সজলকে দর্শক দোষ যারা দেওয়া দেখতে যায় পাচ্ছে না, না আমাদেরকে, সেটাই। একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে। তখন সুন্দরী যেহেতু ছিলাম, ওজন মানে সবকিছু মিলে বোধ হয় মানে আগ্রহ কেমিস্ট্রি চলেই আসে। একটা ছেলে একটা মেয়ে একসাথে চলছে, কিছুটা আসার কথা। কখন এক সময় ভালো লাগা ছিল, আর কিছু তো মানুষের ডিস্টার্ব করে, অনেক রকম কাহিনী থাকে। তখন সজল আমাকে খুব কেয়ার করতো, প্রোটেক্ট করতো, সত্যি কথা যেটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বিয়ের আগের দিন পর্যন্ত আমি তুই বলতাম, বিয়ের পরে কেমন দেখা যায় তখন তুমিতে আসলাম। তোমার শাশুড়ি কিন্তু শুনছে। কিন্তু আসলে মানে খুব ভালো বন্ধু ছিল, এবং এখনো ভালো বন্ধু। স্বামী, ঠিক স্বামী আমাকে এখনো মনে হয় না, সত্যি কথা। আমরা এখনো বন্ধুই আছি, সম্ভবত এই জন্য আমাদের কখনো সমস্যা হয় না। বন্ধুত্বের জায়গাটা কখনোই বন্ধুত্বটা আমাদের চেঞ্জ একই হয়নি। আছে, হ্যাঁ। মানে এখনো আমরা হচ্ছে মানে এত ইজি, আমি ওকে যতটা বুঝি, আমি ওর সাথে মিথ্যা কথা বলতে পারি না। মানে ও আমার দিকে তাকালে বুঝে ফেলবে, এরকম হয়ে গেছে সত্যি কথা। আমাদের সংসার জীবন 18 বছরের বেশি, মানে অসুবিধা হয়নি ইনশাল্লাহ। এখন ভবিষ্যতে ওর কি ইচ্ছা জানি না, আমার অন্য কোনো ইচ্ছা নাই। এর মধ্যে কোনো বাধা বিপত্তি কি এসেছে? বাধা, বিয়ের সময় তো সবাই চায় যে একটু এস্টাবলিশ ছেলে, মানে স্বাভাবিক। যে আমরা 3 বোন ডাক্তার, বড় বোন এখন আর্মিতে আছে, কর্নেল, আমি মেজো, আমার ছোট বোনও ডাক্তার। তো এরকম একটা ফ্যামিলিতে সব স্বাভাবিক, খুব প্রস্তাব আসতেই থাকে। আমার যখন মেয়েরাই এত এস্টাবলিশ, হ্যাঁ হ্যাঁ সেখানে, হ্যাঁ। তখন আমার দুলাভাই আর্মি অফিসার, আর্মি ডক্টর। তো উনি বলে যে শালিকে তখন একটা বিয়ে দিতেই হবে, খুঁজতে হবে। তখন আমি তাড়াতাড়ি আমার বোনকে চিঠি দিলাম যে আপা খোঁজাখোঁজির দরকার নাই, আমি কিন্তু তখন বলে মানে সজল, ও তো ক্লাসমেট, ওর তো এস্টাবলিশ তো অনেক সময় লাগবে বা কিছু। আমি তো আমার কিছু করার নাই, বিয়ে করলে সজলকেই করবো। সজল ভাই, আপনার কি ধরনের ফিল কাজ করে? ওর মনে কি ছিল জানি না। আপনার আসলে পরিকল্পনাটা কি ছিল তখন? মেয়েদের জন্য যেমন পাশ করার সাথে সাথে বিয়ে করা যত সহজ, ছেলেদের জন্য পাশ করার সাথে সাথে বিয়ে করা তত সহজ না। অনেক কঠিন। কারণ একটা ছেলেকে সত্যি করা পাশ করার পরে, কারণ আমার তো মেডিকেলের পড়ার জীবনটাই অনেক বড়। কারণ আমি যখন পাশ করছি আমার অনেক ফ্রেন্ডের বাচ্চা হয়ে গেছে, সত্যি কথা যেটা। হয়তো একটু আর্লিয়ার বিয়ে আপনার করতে। ফিল কাজ করতো? হ্যাঁ, মানে সেটাই। কেমন কেমন মানসিকতা কাজ করতো তার ব্যাপারে? না এখন আচ্ছা, মানসিকতাটা ও যদিও বললো যে আর কেউ ছিল না বলে, যাই হোক সেটা ঘটনা না। আমি একটা গুণের কথা ওর বলতে পারি, ও খুব সিম্পল। এই যে এই জিনিসটা আমাকে টানতো, আমার কাছে যেটা মনে হয়েছে, মানে ওর মনের ভিতরে যেটা আছে ও মুখে তাই বলতো, আছে না যে বোঝা যায়, হ্যাঁ, ট্রান্সপারেন্ট। এই জিনিসটাই আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, সৌন্দর্য হয়তো কাজ করবে না তা না। সুন্দর জিনিস দেখলে তো আমরা সবাই সুন্দর জিনিস পছন্দ করি, কিন্তু সৌন্দর্যের ওটা পরেও সীমিত সময়ের জন্য আমাদেরকে attract এখন, করে হ্যাঁ সেটাই না, সৌন্দর্যটা। সৌন্দর্যের তো অনেকগুলি কি বলে ধারা আছে। সিম্পলিসিটিও একটা সৌন্দর্য। আমার কাছে ওইটাই, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ওইটাই আমাকে বেশি টানে। এক একজনের চোখের সৌন্দর্যটা এক এক রকম, মানে ওর যে জিনিসটা আছে যে মানে ও মনের ভিতরে একটা জিনিস রেখে যে আরেকটা বলবে, ওই জিনিসটা কখনো বলে না, বা এখনো বলে না। আমার সাথে বলে না, অন্য কার সাথে বলে কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে কখনো বলেনি বলেই আমার কাছে আমার বিশ্বাস। এবং আমি
কখনো এর বাইরে অন্য কোনো কিছু পাইও নি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে তার ওই সিম্পলিসিটিটাই আসলে আমাকে বেশি টানতো, এই জন্যই আসলে প্রোটেক্ট করতাম। এই কারণে না যে ওকে আমার খুব পছন্দ, সুন্দরী মেয়ে, এই জন্য প্রোটেক্ট করতেছি তা না। ওর যে সিম্পলিসিটিটা ছিল, এইটার জন্য হয়তো বা কোনোভাবে সে কোনো বিপদে পড়তে যাচ্ছে, তখন আমি বলতাম যে না, এটা তুই এইভাবে বললি কেন, এভাবে বললে তো বিপদ হবে, বা এই জিনিসটাকে সে কিন্তু এভাবে নিচ্ছে। ওই নির্ভরশীলতাটা ছিল হ্যাঁ, সবসময় ওই থেকে। কেয়ারিংটা থেকে হয়তো বা আর সবচেয়ে ওই যে বললাম যে আসলে মেয়েদের সাথে তো আমার ওখানে ওইভাবে মেশা আগের সুযোগ হয়নি, পরে যেহেতু মেশার সুযোগ হয়েছে, এবং একটা ভালো মেয়ে বন্ধু পাওয়া কিন্তু একটা ছেলের জন্য খুব জরুরি, দরকারও আর আমার মনে তখনকার হয়। সময় তো এটা প্রায় ছেলে অকল্পনীয়। বন্ধুর সাথে সাথে একটা মেয়ে বন্ধু পাওয়াও কিন্তু আসলে একটা ছেলের দরকার, খুব ভালো মেয়ে বন্ধু পাওয়াও। মানে সেটা যে প্রেম হইতে হবে তা না, প্রেমটা তো পরের বিষয়, কিন্তু বন্ধুত্বটা যেটা, যেই কারণে আমি বললাম যে আমাদের এখনো বন্ধুত্বটা টিকে আছে। হ্যাঁ, কারণ এখন আমরা ওই বন্ধুর মতোই হিসাব করেই চলি। এটা একটা ওকে, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকে কোয়েশ্চেন করতেছেন যে আমরা যে প্রোডাক্টের কথা বলবো কিসের ভিত্তিতে যাব। www.fionamedia.com এটি হচ্ছে ওয়েব পেজ, যেখানে গিয়ে আপনি চাইলেই তো অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে পারছেন, এবং সেই সাথে আপনারা চাইলে সেখানে আপনারা কমেন্ট করে কমিউনিকেট করে তাদের কন্ট্যাক্ট ডিটেলে গিয়ে স্পেশালি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেই সাথে ফেসবুক কমিউনিকেট করেও আপনারা কিন্তু পারচেজ করতে পারছেন এই প্রোডাক্টগুলি। এবং আপনাদেরকে জানিয়ে রেখেছি যে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকছে এই প্রোডাক্টে। ফিওনার প্রেজার্স ঢাকা FM 90.4 ভালোবাসা বাংলাদেশে আপনাদের আজকের আয়োজনে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে আমরা সজল ভাইয়ের গল্পে তো অবশ্যই যেতে চাই। আমরা এটা তো সত্যি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তথ্য আসছে, কিন্তু সজল ভাইয়ের ভেতরের সজলকে কিন্তু এখন পর্যন্ত আমি ধরতে পারিনি। তাই 1 মিনিটে বিরতি নিব। এবার সজল ভাইয়ের ভেতরের যে সজল আছে তাকে ইনভেন্ট করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আমি আমাদের প্রডিউসার জুয়েলকে বলবো, জুয়েল, আমরা কি বারবার বলেছি যে যারা অনেক বেশি শেয়ার করতেছে তাদেরকে আমরা একটু কিছুটা আমাদের সাথে কানেক্ট করতে চাই। আমাদের ফেসবুক লাইভে একটু ওপেন করে দিচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, কাউকে কি ওপেন নিতে পারছে এখন? ওকে, আমরা অল্প সময়ের মধ্যেই বিরতিতে যাচ্ছি। বিরতির পর খুব বেশি হলো 1 মিনিট, রাইট? এর মধ্যে ফিরে আসছি। আমরা যারা বেশি পরিমাণ শেয়ার করতেছেন আমাদের পেজ, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আমরা লাইভে নিতে যাচ্ছি, এবং সেই সাথে সজল ভাই এবং তার ভালোবাসার মানুষকে নিয়ে আমরা ফিরে আসছি। বাট ডক্টর এবং আদার্স যে ইনফরমেশনগুলো আসছে এর বাইরে গিয়ে এই ব্যক্তি মানুষটাকে ক্যাপচার করার জন্য এখনো আমার হয়ে ওঠেনি, সেটাকে ক্যাপচার করার চেষ্টা আমি করবো খুব অল্প সময়ের মধ্যে। আমরা কি কিছু লাইভ কলে নিতে পারি? একটু লাইভ কলে যেতে চাই দু একজনের সাথে। লাইভ কলে আমরা কি নিতে পারতেছি এখন? ওকে, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি ব্রেক। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে আপনারা সাথে আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4 এ ব্রেকে যাচ্ছি, সঙ্গেই থাকুন। ভালোবাসার বাংলাদেশ। যে আমরা যে কমিউনিকেশনগুলো দিচ্ছি, স্পেশালি এই জিনিসগুলো তখনই যৌক্তিক হয়, তখনই এই জিনিসগুলো সত্যিকার অর্থে সামনে থেকে রিপ্রেজেন্ট করার সুযোগ আমাদের তৈরি হয়, যখন ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামটাকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রাউড স্পন্সর অনেক যত্ন করে আমাদের পাশে থাকেন। স্পেশালি ফিওনা প্রেজেন্স ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। স্পেশালি ফিওনা যেই ফ্যাশন হাউসের কথা বারংবার আপনাদের কাছে আমরা জানান দিচ্ছি, এটির পিছনে একটা বড় কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানবিক কারণে যখনই কোনো প্রয়োজনে ভালোবাসার বাংলাদেশে ভালোবাসার মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, তখন প্রতি মুহূর্তেই এই ফ্যাশন হাউসের প্রেজেন্স আমরা কাছ থেকে দেখেছি। আজকের তারিখ থেকে স্পেশালি এই জিনিসটা আমি ফিওনার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম যে আজকের তারিখ থেকে আগামী রবিবার পর্যন্ত আপ টু 70% ডিসকাউন্টের এই সুযোগটা যেন থাকে, যাতে করে শনিবার পর্যন্ত। ওকে, শনিবার হচ্ছে কি আজকে? বৃহস্পতি, শুক্র, শনি, 4 আর দিনের মাত্র অফার। 2 দিন বাকি। 4 দিনের অফার। ওকে, আমি যদি সঠিক বলে থাকি, তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার চাওয়া যে এই সময়টার মধ্যে অবশ্যই আপনারা ভিজিট করুন তাদের ফেসবুক পেজ। ফিওনা লিখে সার্চ দিলেই কিন্তু ফেসবুক পেজটা আপনাদের সামনে চলে আসবে। অ্যাট দ্য সেম টাইম আপনারা চাইলেই www.fionamedia.com সেই ওয়েব পেজে গিয়ে আপনারা কমিউনিকেট করতে পারবেন। আপনারা কিন্তু খুব পরিষ্কারভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা সেখান থেকে অনলাইন প্ল্যাটফর্মে পারচেজ করতে পারছেন, অথবা চাইলেই আপনারা
তাদের সাথে তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের সাথে আপনারা কমিউনিকেট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা পারচেজ করতে পারছেন। এই অফারটা এবং এই সুযোগটা থাকছে আপ টু 70% টিল স্যাটারডে, রাইট? Exactly. সো আমরা সেই আলোচনাতে যাব। আমাদের সাথে আছেন প্রিয়াঙ্কা, আমার সাথে আছেন প্রাউড স্পন্সর জুয়েল, এবং সাথে আছেন আমাদের সজল ভাই এবং তার ভালোবাসার মানুষ। সজল ভাই, শুনছিলাম আপনার জীবনের কথা, আপনি বারংবার বলছিলেন যে আপনার ছোটবেলা এবং তারপর থেকে আপনার বেড়ে ওঠা। একটু ডিটেলে জানতে চাই যে ডক্টর হিসেবে আপনি আছেন, আপনার ভালোবাসা মানুষ আছেন, এর বাইরে গিয়ে ব্যক্তি মানুষ হিসেবে কেমনভাবে দেখেছেন আপনার জীবনটা? একটু ছোটবেলা থেকে অলরেডি আপনার বর্ণনা আমি শুনেছি, আর একটু ডিটেলে জানতে চাই। আসলে ছোটবেলাতেই মানে আমাদের বাসায় একটা কালচার ছিল, যেমন আমার বাবা উনি নিজে একটু লেখালেখি করতে পছন্দ করতেন। এর বাইরে উনি অনেকটা বলা যায় ওই যে হুমায়ুন আহমেদের নাটকের হিমুর এক্সপেরিমেন্ট আছে না, অনেকটা ওইরকম এক্সপেরিমেন্ট আমাদের উপর দিয়েও চালাতেন উনি। শুক্রবারে একটা টপিকস দিয়ে দেওয়া হতো আমাদের 3 ভাই বোনের জন্য, যার যার বয়স অনুযায়ী ওই টপিকসের উপরে লিখতে হতো। আসলে তখন থেকেই লিখতে পারার, বা তখন আব্বা হয়তো একটু সমালোচনা করতো, কিছু কিছু প্রশংসা করতো, ওখান থেকে হয়তো লিখতে পারার বা লেখার একটা চেষ্টা তখন থেকেই চলে আসছে, অভ্যাসটা চলে আসছে। আমি ছাত্র জীবনে হয়তো অল্প স্বল্প লিখেছি, আসলে তার চাইতে বেশি লিখেছি প্রফেশনাল লাইফে এসে, কারণ তখন অনেক মানুষ দেখতে পেয়েছি। লেখার জন্য তো আসলে একটা দর্শন লাগে, এক একটা মানুষের চলার ফেরার যেই বা এক একটা জীবনের গল্প থাকে এক একটা মানুষের ভিতরে। হ্যাঁ, যার জন্য আমার মনে হয় যে লেখার মানে জায়গাটা অনেক সমৃদ্ধ হয়, বিষয়গুলো অনেক বেশি পাওয়া যায়। ওভাবেই হয়তো লেখা, কিছু আছে নিজের ব্যক্তিগত বিশ্বাস থেকে, কিছু আছে ব্যক্তিগত সম্পর্ক থেকে, হ্যাঁ এরকম। আর যেটা বলছিলাম যে আমি তো বিয়ে পর্যন্ত গিয়েছিলাম। যাই হোক, ইন্টারনেট একদম শেষের দিকে আমাদের বিয়ে, এবং এর পরপরই আমরা একটা প্রাইভেট ক্লিনিকে চাকরি নিই। ওই প্রাইভেট ক্লিনিকটা ছিল সাভারে। আমরা ওখানে চাকরি নেওয়ার পরে আমি অনেকদিন গ্রামে কাটিয়েছি। গ্রামে আমি গ্রামীণ কল্যাণ একটা সংস্থা আছে, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ কল্যাণ, ওটা একদম মানে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ওইটা সেন্টারটা হয়, ওই সেন্টারটাতে চাকরি করতে হয়। যার জন্য আমি একদম রিমোট এলাকাতে আমার চাকরি করার মানে সুযোগ হয়েছে। একদিক থেকে আমি হ্যাপি, কারণ হচ্ছে হ্যাঁ কষ্ট তো ছিল, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমি হ্যাপি, কারণ এই অভিজ্ঞতাগুলি মনে হয় যেন আমার খুব দরকার ছিল। হ্যাঁ, যার জন্য আমি এখনো আমি মনে করি যে একদম খুব রুট লেভেলের লোকের সাথেও কিভাবে কথা বলতে হয়, বা ওদের মনের আবেগটা কেমন থাকে, হয়তো পুরোটা না বুঝলেও কিছুটা বুঝি আমি ওদের সাথে ওইভাবে করেই চেষ্টা করি। আর এর পরবর্তীতে যেটা হলো আমার সন্তান, এবং খুব অল্প দিনের ভিতরেই আমার সন্তান এবং আমার প্রথম বাবা হওয়া। একটু দুঃখ আছে, কারণ আমার বড় মেয়েটা যেহেতু স্পেশাল চাইল্ড, তার মুখ থেকে আজ পর্যন্ত আমি কখনো বাবা ডাক শুনতে পাইনি। ভবিষ্যতেও ডাকবে কিনা আমি জানি না, কারণ আমার কাছে মনে হয় যে মা হতে হলে নিজের শরীরের একটা অংশ বাচ্চার সাথে থাকে, লেগে থাকে, কিন্তু বাবা আসলে নিজেকে তৈরি হতে হয়। বাবা বাই ডিফল্ট হওয়া যায় না, বাবা হইতে হয়, বাবা নিজেকে তৈরি করে নিতে হয়। তো যাই হোক, আমি হয়তো চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি ওর শৈশব থেকেই। ইচ্ছা তো ছিলই স্বাভাবিক, আর মেয়ে সন্তানের সাথে বাবার যেন একটা আলাদা বন্ধন থাকে। কেন আলাদা একটা হ্যাঁ, অ্যাটাচমেন্ট। যেমন আমার বড় বোনের সাথেও দেখেছি আমার বাবার অ্যাটাচমেন্ট আছে, একটু কেমিস্ট্রিটা একটু অন্যরকম ছিল আমাদের দুজনের চেয়ে। মনে হতো যেন আমাদেরকে বেশি বকাঝকা করছেন, আপাকে আদর করে বেশি। তো আমার যেহেতু দুর্বলতা, উইকনেস, হ্যাঁ, যেমন আমার যেহেতু প্রথমটা মেয়ে, আমারও মনে হয় কেমন একটা দুর্বলতা ছিল। হ্যাঁ, কিন্তু মোটামুটি যখন তার কথা বলার বয়স, তখন তার কাজিনরা, তার সমসাময়িক যে বাচ্চাগুলি আমার ভাই বোনের ছিল, তারা কথা বলছে, কিন্তু আমার বাচ্চা কথা বলছে না। আমার তখন প্রথম সন্দেহ হয় যে ঘটনা, না আমরা তখন বুঝতে পারিনি। আমরা মনে করতাম একটু বাচ্চা তো ভালোই, আমার বাচ্চাটা একটু ঠান্ডা, কম বিরক্ত করে, একটু দেরি করে কথা বলে, এরকম হতে পারে। আমরা অবশ্য শিশু বিকাশ কেন্দ্র, শিশু হাসপাতাল বিভিন্ন জায়গাতে দেখিয়েছি। ওনারা বলে যে প্রথমে যেটা বললো যে যেহেতু মনে করছে যে আমরা মনে হয় খুব ব্যস্ত, মনে করছে যে হয়তো খুব ব্যস্ত ডাক্তার, যার জন্য হয়তো আপনার বাচ্চাকে কম সময় দেয়। কিন্তু সয়ার আপন গড, আমার ওয়াইফ কানিজ,
ওই বাচ্চা পেটে থাকা অবস্থা মানে প্রেগনেন্সি থেকে বাচ্চার বয়স 2 বছর পর্যন্ত কোনো চাকরি বাকরি করেনি। উনি একজন ডক্টর হয়েও উনি কোনো চাকরি বাকরি করেননি, বাচ্চার পিছনেই সময় দেওয়া হয়েছে। ক্যারিয়ারের জন্য নিজের বাচ্চাকে Right. প্রায়োরিটি দিয়েছে। এবং এই বাচ্চাটা যখন ডায়াগনোসিস হয়ে গেল, যখন আমরা খুব ডিমোরালাইজ ছিলাম, যখন উনি বললেন যে ওনার একটু এসডি আছে, হ্যাঁ মানে অটিজম বা স্পেশাল চাইল্ড, আমরা এখন যেটা বলি স্পেশাল চাইল্ড, যাই হোক এখন ওইটা ডায়াগনোসিস হওয়ার পরে আমরা সত্যি কথা আমরা আরো গ্রামে চলে গেলাম, তখন বিশেষ হয়ে গেছে জব। আমার প্রথম পোস্টিং ছিল বরগুনার আমতলী কিন্তু একদম কুয়াকাটার আগের স্টেশন। আমার ওয়াইফে তখন শরীয়তপুর পোস্টিং ছিল। যাই হোক আমরা তখন বাচ্চাটাকে নিয়ে দুই জায়গায় ছিল। পরে আমরা টাঙ্গাইলে পোস্টিং নিয়ে আসলাম, বাসাইলে অনেক দেন দরবার করে। যাই হোক ওখানে আসার পরে আমরা ওই গ্রামেই থেকেছিলাম অনেক দিন। কেমন যেন মনে হয় শহরে আত্মীয় স্বজনের সাথে দেখা করতাম না, একটা মনের ভিতরে কাজ করতো। আর সবচেয়ে বড় কথা কি, ওই টাইমটাতে এই স্পেশাল চাইল্ড সম্পর্কে মানুষের ধারণা খুব কম ছিল। তারা মানে বাবা মাকেই দোষী করার জন্য যেন মানে মানে খুব ব্যস্ত হয়ে পড়তো যে আসলে বাবা মায়ের কোনো ফল্ট আছে, এই জন্য বাচ্চা এরকম। এটা যা হয় আর কি আমাদের সমাজে এখনো এরকম হয় যে অনেক যার জন্য কিছুই আমাদেরকে আমরা না আসলে বুঝে দোষারোপ ওই করি। টাইমটাতে আসলে খুব কষ্টের সময় কাটাতে হয়েছে। বিশেষ করে বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় গেলে পরে ওর মা হয়তো আরো বেশি ফিল করবে যে কোনো জায়গায় গেলে পরে অন্যান্য যেই বাচ্চার মায়েরা আছে ওরা যেন একটু মনে হচ্ছে যে এটা সংক্রামক ব্যাধি, আমার মা বাচ্চার পাশে বসলে তার বাচ্চারও সমস্যা হয়ে যাবে। এই জিনিসগুলি খুব আসলে খুব খুব হার্ট হইতাম, খুব আঘাত পেতাম, খুব কষ্ট লাগতো। শিক্ষিত সমাজের মানুষ বেশি আমার কাছে কেন মনে হয়। হ্যাঁ এখন তো তাও মোটামুটি কিছুটা কিন্তু মানুষ বোঝে, তখন আরো বুঝতো না। ওই টাইমটাতে আমার জন্য অনেক স্ট্রাগল করে বড় হইতে হয়েছে। অনেক কুসংস্কার এর মতো জিনিস ছিল অনেকটা। যেমন আমার বাচ্চার অবস্থা বলি, অটিজমের কিন্তু অনেকগুলো লেভেল আছে। কিছু কিছু লেভেলে গিয়ে ওরা গান গাইতে পারে, অনেকে ভালো নাচে, অনেকে আবার নর্মাল স্কুলে চলে আসতে পারে। আমার বাচ্চার লেভেলটা ওরকম না, আমার বাচ্চার লেভেল অনেক নিচে। যেমন তার কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ নেই, সে কিন্তু কোনো কথা বলে না, চিৎকার চেঁচামেচি করতে পারে। কোনো কিছু বোঝানো হলে আমাকে অথবা কানিজকে সে হাত দিয়ে টেনে নিয়ে দেখানোর চেষ্টা করে। যেহেতু আমাদের সাথে অনেক আমাদের সাথে থামাচ্ছে আপনার কানিজ। কানিজ, আমরা অনেক আনফরচুনেট এবং আমরা ইন সাম এক্সটেন্ট আমরা অভিশপ্ত, আসলে অভিশপ্ত বাঙালি জাতি হিসেবে। এই ট্র্যাবুটাকে এখন আমরা ভাঙতে পারলাম না। না, আমি মা হিসেবে আসলে অভিশপ্ত মনে করি না, না। আমি জাতি হিসেবে বলতেছি যে এই ট্যাবুটা ভাঙতে পারিনি আমরা কোনোভাবেই বুঝাতে পারিনি পুরো জাতিকে, এবং এই জায়গাটা আমরা দাঁড় করাতে পারিনি নিজেদেরকে যে স্পেশাল চাইল্ড এই টার্মোলজির সাথে অনেকে হয়তো পরিচিত না। ম্যাস পিপুলের কাছে এই তথ্যগুলো যাচ্ছে। কারণ যে মুহূর্তে আপনি আপনার ভেতরের কষ্টের কথাগুলো, ভেতরের সমস্ত রূপ রঙগুলোকে রিপ্রেজেন্ট করবেন, সেই মুহূর্তে অনেকে আছে এমন যারা রিলেট করতে পারবে আপনাকে, এবং বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটার জন্য দারুণ এক ব্লেসিং নিয়ে আপনার সামনে উপস্থিত হবেন। কানিজ, আমি বাচ্চা হওয়ার পর প্রথম থেকেই যেমন বাবা ডাক শোনার জন্য পাগল হয়েছি, সজল এই কথা বলতেছিল যে আমিও পাগল ছিলাম যে কখন আমার জান, আমার কলিজার টুকরা আমাকে বাবা বলে ডাকবে। কানিজ, আমাদের কল্পনারও বাইরে মা হিসেবে তার নারী ছেড়া ধানের হনের কাছ থেকে মা ডাকটা শুনতে পাবে। কানিজ কিভাবে এই যুদ্ধটাকে, এই কষ্টটাকে সামাল দিয়েছে নিজের মতো করে। কিভাবে ডক্টরি করেছো, কিভাবে বাচ্চাকে রেখেছো? ম্যাম একটু শুনি। আমি যখন কুমিল্লায় ছিলাম তখন প্রায় শেষ সময় আমি বাই দ্য ওয়ে আপনাদেরকে একটু অবগতির জন্য জানিয়ে রাখি, যারা বুঝতে পারতেছেন স্পেশাল চাইল্ড মিনস, যারা হয়তো স্পেশাল চাইল্ডের এই কথাটার কাছাকাছি যেতে পারতেছেন না, কিছু বাচ্চা আছে স্রষ্টার কাছ থেকে, তার ফুলের বাগান থেকে তিনি আমাদের জন্য নির্ধারণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন নির্ধারণ করেন এই কোয়েশ্চেন তিনিই ভালো জানেন, বাট তিনি পরীক্ষা করে নেন, তিনি পছন্দ করে নেন যে পৃথিবীতে কিছু ভবিষ্যৎ অ্যাঞ্জেল যাদেরকে দিব্য দৃষ্টিতে ফেরেশতার মতো মনে হয় তাদেরকে পছন্দ করেন তাদের সর্বোচ্চ পরীক্ষা নেওয়ার জন্য। সন্তান তো তিনি দেনই, কিন্তু এমন ভাবে সন্তানটা তাদের কাছ থেকে পৌঁছানোর চেষ্টা করে যে সন্তানটা প্রস্ফুটিত হয় না প্রপারলি। ফুল যেমন দারুণভাবে প্রস্ফুটিত হয়, তার নির্যাস নিয়ে উপস্থাপিত হয়, মা বাবার কাছে হয়তো সেভাবে উপস্থাপিত হয় না, তারপরও মা বাবা দারুণ ভালোবাসায়, অসম্ভব মহব্বতে, দারুণ স্নেহে তাকে বুকের মধ্যে আগলে রাখে।
এমনই একজন বাবা এবং মা উপস্থিত। অনেকেই কিন্তু রিলেট করতে পারছেন এক্স্যাক্টলি এই সময়ে যখন তার বাচ্চার কথা বলতে চেষ্টা করছে। কানিজ, আমি শুনতে চাই আপনার কথা, শোনাটা উচিত এই কারণে যখন আপনি এই কথাগুলো বলতেছেন ঠিক সেই সময়টাতে অনেক মানুষের আশ্বস্ত হওয়ার দারুণ সুযোগ তৈরি হচ্ছে। কানিজ, আমি তখন কুমিল্লায়, ধারণা ছিল যে হয়তো ডেলিভারির আগে চলে আসব, কিন্তু নানা রকম জটিলতায় ফেরা হয়নি। কুমিল্লায় ওর জন্ম হয়। জন্মের সময় আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়ে যান। ফার্স্ট যখন আমার মেয়েটাকে আমি কোলে নেই, মনে হচ্ছিল স্বর্গ থেকে আসা পড়ি। এত সুন্দর, এত ফুটফুটে বাচ্চাটা, আমি প্রথম মা হলাম। প্রথম মা হওয়ার অভিজ্ঞতা সব মায়েরই এক থাকে। তখন বোঝা যায় না যে সে কি হবে বড় হয়ে, কিন্তু দিন যায়, বড় হয়, 9 মাস 10 মাস, সবার বাচ্চা কথা বলে, মা ডাকে। আমার বোনের মেয়ে একই সমান ছিল, সে মা করে দৌড়াতো। আমার অর্থি, ওর নাম অর্থি, ওর মুখে কোনো আওয়াজ আসে না। আমি এত অপেক্ষা, মা একবার মা ডাকা শোনার হয় না, আজ পর্যন্ত হয়নি। ওকে নিয়ে কোথায় যাব, কার কাছে যাব, কিচ্ছু জানতাম না। তখন না অটিজম, না এইচডি, এসব শব্দই অপরিচিত ছিল বাংলাদেশে। ওর জন্ম 2003-এ। একজন হঠাৎ বলল যে শিশু হাসপাতালে এসব বাচ্চার চিকিৎসা হয়। ওখানে দেখানোর পর তারা বলল যে এটাকে অটিজম বলে, অথবা রেট সিনড্রোম। এসব বাচ্চা কখনোই ভালো হবে না। ওরা তো বলেই দিল কখনোই ভালো হবে না। আমার বুকের ভিতরে সেদিন এমন এক হাহাকার, এত হাহাকার, কোনো দিন সেই হাহাকার আজও শেষ হয়নি, কোনো দিনও শেষ হবে না। সেই দিনই আমার সবকিছু রং নষ্ট হয়ে গেছে। আমার জীবনটা পুরাই সাদা কালো। আর কখনোই আমরা দুজন কক্সবাজার যাই না, কোথাও যাইনি, শুধু ওকে নিয়ে বসে থাকতাম যে যদি ভালো হয়। কিন্তু কত কথা, নিশ্চয়ই আমি কম কথা বলি বাচ্চার সাথে। কেউ বলে কোনো পাপ করেছে, আমি জানি না। আমি কখনো কোনো পাপ আমার জানা মতে করি নাই। ছোটখাটো পাপ তো সবারই থাকে, কোনো পাপ খুঁজে পাই নাই। মনে হতো যে আমি যদি পাপই করব, আল্লাহ কেন ফেরেশতাকে আমার বাসায় দিবে। কিন্তু আপন লোকদের কাছেও অনেক কথা শুনতে হয়েছে। পুরো যুদ্ধটাই ছিল আমার আর সজলের। দিনের পর দিন কিভাবে দিন পার করেছে আমি জানি না, কিন্তু আমার নিজের একটা পরিচয়, আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার নিজের পরিচয়টা নষ্ট হতে দিব না। আমি আমার পরিচয় রাখবো, আমার মেয়েটাকেও আমি বড় করব। আমি বিসিএস এ জয়েন করলাম। সেই যেখানে পোস্টিং থাকতো আমি ঢাকা থেকে আসা যাওয়া করতাম। ওকে রেখে কখনো সজলের কাছে, কখনো আমার বাবার কাছে, বিভিন্ন ভাবে আমি দিন পার করেছি। আর আশায় থেকেছি হয়তো ভালো হবে, হয়তো মা শুনবো, কিন্তু আমার আশার পূর্ণ হয়নি। পরে আস্তে আস্তে বিভিন্ন স্কুল আসলো, আমি স্কুলে দিলাম, কিন্তু স্কুলেও প্রায় 10 বছর ধরে চলছে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ওর মুখে এখনো কোনো কথা আসে নাই। আমার সকাল ঘুম থেকে উঠেই শুরু হয় ওকে নিয়ে, ওর দাঁত ব্রাশ করানো থেকে শুরু করে কাপড় বদলানো, স্কুলে দেয়া। করোনার জন্য 2 বছর স্কুলও বন্ধ। ওর বাথরুমের কাজগুলো আমাকে সাহায্য করতে হয়, কাপড় চেঞ্জ করতে হয়। এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, ওর বাবা তো সবকিছু পারে না, আমাকেই সামলাতে হয়। কিন্তু এখন আসলে না, ও আমার অংশ হয়ে গেছে। নিজের একটা অংশ তো আর বাদ দেওয়া যায় না। আমি যেখানে থাকি আমার অংশ আমার সাথেই থাকে। এই যে আমি এখানে কথা বলছি, ও কিন্তু আমার ভেতরে আমার সাথে আছে। এই কষ্ট কেউ বুঝবে না। আবার অনেকে বলে যে বাচ্চা এরকম, চাকরির দরকার কি। আমরা কিন্তু চাকরিতে কেউ কোনো সুবিধা পাই না। আমি কিন্তু যেখানে জব করেছি সবসময় সিনসিয়ারলি সবচেয়ে বেশি কাজ করি, কিন্তু কখনোই কোনো সুবিধা আমি আদায় করতে চাইও না। ওকে দেখিয়ে আমি সবসময় নিজের মতোই সবকিছু করেছি, কোনোদিন কারো কাছ থেকে আলাদা সুবিধা চাই নাই, নেইও নেই। শুধু আমার মেয়েটা যদি একবার মা ডাকতো, একবার কথা বলতো, তাহলে আমার কষ্টটা হয়তো অনেকটাই কমে যেত। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বহুবার বলেছ যে 10 যেখানে আমি এক্সিস্ট করা সেখানে ফরজ হয়েছে। মাবুদ রে, এত এত হতাশা, এত দীর্ঘ নিঃশ্বাস ভালোবাসার বাংলাদেশ বহুকাল এক্সপেরিয়েন্স করেনি। কারণ যে প্রত্যেকটি কণ্ঠস্বর, প্রত্যেকটি দীর্ঘ নিঃশ্বাস ভেতরে কলিজাটাকে ছারকার করে দিচ্ছে। মাবুদ,
তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো, তুমি চাইলে ক্যারিজমা করতে পারো। দিনের পর দিন এই বাচ্চাটিকে এমন ভাবে মানুষ করেছে, কানিজের লাস্ট যে কথাগুলো, যে আমি তো টের পাই না যে এই মানুষটি আলাদা হয়েছে, টের পাই যে অর্থে ওরও সে জন্ম নিয়েছে, সে আমার জীবনেরই একটা অংশ হয়ে গেছে, আমার শরীরের অংশ। মাবুদ, বহু মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে প্রোগ্রামে কানেক্টেড আছে, সবাইকে সাথে নিয়ে করজোড়ে একদম একদম অন্তর্দৃষ্টিকরণে তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি মাবুদ, সবকিছুর ঊর্ধ্বে থেকে ওদেরকে মা এবং বাবা ডাক শোনার সুযোগ করে দাও। প্রত্যেকটা মা চায় তার সন্তান দীর্ঘজীবী হোক, ভালো থাকুক, কিন্তু আমি এমন এক মা, আমি যে চাই আমার যেদিন মৃত্যু হবে সেদিন যেন ও মৃত্যু হয়। না, আমি চাই না এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মেয়ে একা থাকুক। আমি জানি ওর আপন কেউ নাই, এটাই সত্যি কথা, এটাই বাস্তবতা। আমি এতটা আমার একটা কিছু হবে, এই বয়সে আমি এটাই দেখেছি, ওর কেউ সরকার নাই। উদ্যোগ নিয়েছে, কিছু একটা হবে। ও না খেয়ে ঘুরবে, কাপড় নষ্ট করবে, কেউ তাকাবে না। আমি চাই না, আমি চাই আল্লাহ আমার সাথে যেন দুজনে একসাথে যাই। আর সত্যি এইটা আসলে কতটা কষ্টের। আমি ওর আয়ু চাই না, আমি চাই আমার সাথেও চাই, আমার সাথে। আমাদের সমাজে এরকম বাচ্চারা অনেক ক্ষেত্রেই অনেক লাঞ্ছিত, অনেক কি বলে, তাদেরকে অনেক জায়গাতেই মানুষ একটু ছোট করে দেখে। তো আপনারা যারা আমাদের লিসেনার আছেন, ভিউয়ার্স আছেন, তাদেরকে আমরা বলবো আমাদের আশেপাশে এরকম অনেক বাচ্চা আছে, তাদের পাশে দাঁড়ান, তাদের মা বাবার পাশে দাঁড়ান। একটু পজিটিভিটি আমরা যদি আমাদের নিজেদের মধ্যে রাখি, তাহলে এই মানুষগুলো হয়তোবা ভালো থাকবে। আমাদের একটু ভালো ব্যবহার, একটু ভালো কথা, এতটুকুই হয়তোবা একটা মানুষের মধ্যে শক্তি যোগাবে। একটা মার জীবন যে কিনা সন্তানের হায়াত চাচ্ছে না, কেন চাচ্ছে না, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। কারণ এই মা জানে এই সমাজ, আমাদের আশেপাশের মানুষরা আমাদেরকে এত ছোট করে কথা বলে, এত ছোট করে দেখে, যেটা আমাদের বেঁচে থাকার ইচ্ছাটাকে নষ্ট করে ফেলে। ভালোবাসার বাংলাদেশে যারা লিসেনার্স আছেন, আমি কখনোই এই ভিডিওটা শেয়ার করিনি। দিস দ্য ভেরি ফার্স্ট টাইম। আমাকে পাগল করে দিয়েছে এই কানিজ এবং সজল। এরা কিন্তু হেলাফেলা কেউ না। আপনি জ্ঞান হওয়ার পর থেকে যে যে প্রফেশনে ঢুকতে চান, তারা সেই প্রফেশন রিপ্রেজেন্ট করে। দুজন ডক্টর, স্পেশাল চাইল্ড ভালো অর্থে বলতেছেন, অনেকে বুঝতে পারে স্পেশাল চাইল্ড বলতে যাদের বুদ্ধি দীপ্ততা কাজ করতেছে না, ওরা কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, যাকে প্রতি মুহূর্তে কারো না কারো সাহায্যের নির্ভরশীল হতে হয়। মা অনেক কষ্ট করে বলতেছিলেন যে আমার বাচ্চা এমনই, যে যার মুখে আজ কত বছর বয়স হলো সজল ভাই? 18 বছর বয়সে এখন পর্যন্ত মা আর বাবা ডাক শুনতে পায়। এবং কানিজ কি পরিমাণ, আর একবার বলতেছি, কানিজ কিন্তু হেলাফেলা কেউ না। বাই প্রফেশন সি ইজ এ ডক্টর, যেটা আমাদের স্বপ্নের জায়গা। বাই প্রফেশন সজল একজন ডক্টর, আমাদের স্বপ্নের জায়গা। কানিজ বলতেছেন যে আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আমি চাই না আমার বাবা মা আমার বাচ্চাটা বেঁচে থাকুক, আমার অর্থে বেঁচে থাকুক। ওকে কেউ দেখবে না, দ্যাটস ফর শিওর। কারণ ও তো আমার হাত যেমন, পা যেমন, মাথা যেমন, চোখ যেমন, ও তো আমার শরীরের একটা অঙ্গ। আমি চলে গেলে ওকে যে কেউ দেখবে না, দ্যাটস ফর শিওর। আল্লাহ, তুমি এত দরদ, এত মহব্বত দিয়েছ একটা মাকে। রাব্বুল আলামিন তুমি সে ব্যবস্থাও করে দাও
যাতে করে একটা মাকে এইভাবে চিন্তা করতে না হয়। এই ভিডিওটা কখনো শেয়ার করিনি। আমার ছেলের অনেক এক্সট্রিম অপারেশনের সময়, এক্সট্রিম অপারেশন, ওকে আমি বলতেছি বাপ তুই এখন নাসাতে যাবি, তোমাকে একটা ইনজেকশন দিবে, ইনজেকশনের থ্রু দিয়ে তুই নাসায় চলে যাবি। আমি ভিডিওটা শেয়ার করিনি, আজকে আমার ভেতর কাঁপিয়ে দিয়েছে। এবং আমি তখন ভাবছিলাম আল্লাহ তুমি কি পক্ষপাতদুষ্ট যে আমাকে এমন পরিস্থিতির সামনে নিয়ে এসে দিলে। অপারেশন রাগ দিয়ে আমার ছেলে অপারেশন থিয়েটারে এভাবে কথা বলতেছে। কেন দেখাচ্ছে এর পিছনে কারণ আছে, দেখা যাচ্ছে কাছে না। আমি ওকে বলেছি যে তুমি আসো নাসাতে, ও নাসায় যাচ্ছে আর আমি এদিকে ভেতরে প্রতি মুহূর্তে 1000 বারের মৃত্যু নিচ্ছে। 1-1.5 ঘন্টা অপারেশন 7 ঘন্টা ধরে চলতেছে। ছেলে আমার অপারেশন থিয়েটারে, আমি বলেছি তোমাকে নাসায় নিয়ে যাবে। ডক্টররা জানে যে আমার ছেলে শাহরুখ খানের মতো পোজ দিতে পারে, ওকে নিয়ে ওকে হালকা করার চেষ্টা করতেছে। এই ভিডিওটা আমাকে আবার পাঠাচ্ছে তারা যে আপনার ছেলে হালকা আছে, নর্মাল আছে, আপনি চিন্তা করেন না। এটাতেই আমার ভেতরে ফালা অবস্থা। আমি ভাবতেছি সজল এবং কানিজের অবস্থা কি তাহলে। ক্লোজে নাও। আমার আয়মান ওকে শাহরুখ খানের পোজ দেখাতে বলছে, পোজ দেখাচ্ছে। ও খেলনা দেখছে কর্নারে অপারেশন থিয়েটারে, বলতেছে ওই খেলনাটা আমাকে নামায় দাও, ওই খেলনাটা। দে আর দ্য ভেরি হাই প্রফেশনাল ডক্টর, তাকে সহজ করার চেষ্টা করতেছে। এদিকে একজন ডক্টর আরেকজন বলতেছে বাবা আমাকে দেখো তো শাহরুখ খানের পোজটা। আমার ছেলে শাহরুখ খানের পোজ দেখাচ্ছে, ও জানেও না 7 ঘন্টা কি চলবে তার জীবনের উপর দিয়ে। দেন ফাইনালি ওর ফোকাস ওই খেলার দিকে, খেলনার দিকে। একটা ছোট বাচ্চার কি নিষ্পাপ চাওয়া, খেলনার মধ্যে ফোকাসড। এই দৃশ্য দেখে যখন আমি 1000 বার মরতেছি, ঠিক সেই সময় আমি কখনো চিন্তাও করিনি যে আমার আপনার ঊর্ধ্বে থেকে এমন কিছু মানুষ আছে যারা কষ্টের প্রতি মুহূর্তে, এরকম জীবনের প্রতি মুহূর্তে মৃত্যুবরণ করতেছে। সজল, আমার কোন রকমের ভরসা দেওয়ার সুযোগ নাই। কানিজ, আমার অনেক শ্রদ্ধা আপনার প্রতি, যে পরিমাণ ধৈর্য শক্তি নিয়ে, যে পরিমাণ ভালোবাসা নিয়ে আপনার ওর ঠিক আপনি মানুষ করে চলেছেন। লাস্ট 18 ইয়ার্স মা ডাকার শব্দ শোনার সুযোগ আপনি পাননি। কত বড় আফসোস থাকলে আপনার মধ্যে এই ধরনের রিফ্লেকশন হয়। আপনি বলছেন যে আপনার আমার ওর থেকে কেউ দেখবে না, তো আমি চাই না যে আমার মৃত্যুর পর আমার ওর থেকে বেঁচে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রার্থনা, মাবুদ রে তুই ক্যারিজমার আধার, সমস্ত শক্তির আধার। বহু মানুষ দেখতেছে এই প্রোগ্রাম, সবাইকে সাথে নিয়ে প্রার্থনা করতেছি। এর বেশি কিছু করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিশ্রম, এত স্যাক্রিফাইস, মানুষের জন্য এত ভালোবাসা, তার বদৌলতে এই বাচ্চাটার মুখে মা এবং বাবা ডাক শোনার সুযোগ করে দেওয়া। চায় না আমাদের অর্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, অনেক বড় কিছু হোক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, মাকে মা বলে ডাকুক, বাবাকে বাবা বলে ডাকুক। অসম্ভব ভালোবাসায় দারুণ যে বাচ্চার গায়ের গন্ধ আর যে মহব্বত আর টোনে, সেটা এক্সপেরিয়েন্স করার পার্থিব যে স্বর্গীয় সুখ, সেটা পাক কানিজ এবং সজল। দে ডিজার্ভ ইট। আপনারা কি জানেন যে সবকিছুকে পেছনে ফেলে এই মানুষগুলো, আপনি আমি যখন বিপদে পড়তেছি করোনাকালীন সময়ে ছুটে যাচ্ছে প্রতি মুহূর্তে। কোট আনকোট বলতেছি, যখন আমি এই কথা বলতেছি অনেকে হয়তো ভাবতেছেন যে ডক্টর তো আমাকে সেদিন দরকার একটা নাপা, সেখানে আমাকে 10টা ট্যাবলেট লিখে দিয়েছিল। অপারেশন দরকার ছিল না, অপারেশন করে দিয়েছিল। যে সিনোনিমটা আপনার ডক্টরের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করতে পছন্দ করে, সেটা আমি মুখে বলতেছি না, বাট সবকিছুর ঊর্ধ্বে থেকে এমন মানুষও কিন্তু আছে যারা স্রষ্টার পক্ষ থেকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশে, এই পৃথিবীতে, পুরো বিশ্বে। এরা আছে বিধায় আমরা এক্সিস্ট করতেছি। তাদের জীবন, আমি কেন এদের ডিটেলে এই ইনফরমেশনগুলো নিলাম, তারাও কিন্তু অনেক ভালো নাই, অনেক সুখে নাই, অনেক কষ্ট আছে আমার আপনার মতো। সমস্ত লিমিটেশনের ঊর্ধ্বে থেকে, সমস্ত সীমাবদ্ধতার ঊর্ধ্বে থেকে মানুষকে ভালোবাসার যে প্রতি তারা নিয়েছে, নিরবিচ্ছিন্নভাবে সেই কাজ করে চলেছে। কানিজ, কিছু যে ক্ষমতা নাই বাপ, একদম ছোট বোনের জায়গা থেকে ভাই মনে করে আমি বলতেছি, বাপ কোনো জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা ছাড়া। বাট বিশ্বাস করো, স্রষ্টার আরশ কেঁপে যাবে যদি এই কথা তুমি বলো যে মাবুদ আমি যদি না থাকি, আমার বাচ্চাকে দেখবার কেউ নাই।
আমি চাই না যে আমার বাচ্চা আমার মৃত্যুর পরে বেঁচে থাকুক। জানি না এটা সলিউশন কি। ইউ গাইজ আর বেটার দ্য নো অ্যাবাউট দ্য অল ডিটেলস, যে এটার ক্ষেত্রে কি হয় না হয়। আমরা এই ক্ষেত্রে এক্সপার্ট কেউ না, বাট আমরা জানি স্রষ্টা চাইলে একটা ক্যারিজমেটিক কিছু হতে পারে। কানিজ কোনোভাবে দেখতে পছন্দ করতেছি না এই জায়গাটা। বোন আমার কোনোভাবেই না। ইউ আর দ্য রিয়েল হিরো না। মার্চের সময় যখন প্রথম প্যান্ডামিক আসলো, চায়নার ওই বোঝা বোঝা লোকজন জানছে আর গোটা দুনিয়া জানে না যে এই প্যান্ডামিকের ইম্প্যাক্টটা কি। আমরা ধরে নিয়েছি ওরা জানে, কারণ উহানে নাকি প্রথম উৎপত্তি হয়েছিল। শুনছিলাম যে ওদের যে গবেষণাগার সেখান থেকে নাকি আউটবাস্ট হয়েছে। বাট এক্স্যাক্টলি নো আমরা জানি না। গোটা দুনিয়া কিন্তু জানতো না, কিন্তু বেখবর ছিল। কানিজ আমি জানি যে আপনি পিছিয়ে থাকেননি। আমার বোন কানিজ ডক্টরে প্রফেশনের জায়গা থেকে বাড়িতে যা সমস্যায় থাকুক, যা কষ্টই থাকুক, করোনাকালীন সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এমন একটা শত্রুর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে যেখানে কোন রকমের কোন সুযোগ নেই। তারাও জানে না যে আমাদের প্রোটেকশন গিয়ার গুলো নেওয়া হচ্ছে, আদৌ আমরা সার্ভাইভ করবো কিনা। কোন ডক্টর কি করছে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বাট আমি জানি পার্সোনালি চিনি কানিজ এবং সজলকে, তারা কি করেছে আমরা জানি। এদের প্রশ্ন আমার জন্য অনেক শ্রদ্ধা, মা ওদের কাছে অনেক প্রার্থনা। আমরা চাই না যে আমাদের অর্থে অনেক কিছু হোক, আমরা চাই যে শুধু মা আর বাবা বলে ডাকুক সে। কানিজ আপনার কলিজাটাকে ঠান্ডা করে দেখ। আমাদের সাথে যারা যুক্ত আছেন অনেকেই আপনাদের জন্য শুভকামনা জানিয়েছেন। আপনাদেরকে আমরা কিছু কমেন্টস নেই। হ্যাঁ, কানিজ তার আগে ভাই হিসেবে বলতেছি, বয়সে অনেক বড় হব, ভাই হিসেবে বলতেছি। বোন আমার দুইটা বোন আছে। একজন আছে আদমজি ক্যান্টিন টিচার, একজন রাজশাহীতে কলেজের টিচার। আমি আরেকজন বোনকে চিন্তা করে বলতেছি, প্লিজ ওই ভাবনাটা যেন মাথায় না থাকে। আরো এই সময়টাতে ও যখন কোভিড আক্রান্ত হলো, আমি একটু ওই করোনাকালীন সময়ের গল্পটাতে একদম সরাসরি যেতে চাই। চাচ্ছেন কানিজ কেমনে সম্ভব সবকিছুকে পেছনে ফেলে মানুষের প্রয়োজনে নিজেকে বিলীন করে দেয়া? আর ওই কথাটা অমিট করতেই হবে, কিন্তু ভাই হিসেবে চেয়ে নিচ্ছি। ইজ ইট পসিবল? একদমই ওই কথাটাই অমিট করতে হবে যে আমি বেঁচে না থাকলে আমার বাচ্চা যেন বেঁচে না থাকে। আল্লাহর আরশ কেঁপে উঠবে কানিজ। আমি কখনো এই ভিডিওটা আজ অবধি শেয়ার করিনি। ইট ইজ বিন 2 years। শেয়ার করলাম কেন? যে আমি তো এইভাবে ভাবতেছিলাম যে সব কষ্ট মানে আমারই দিস আল্লাহ। আজকাল তাহলে কিসের সামনাসামনি পড়লাম, কি দেখতেছি চোখে। আপনার কথা কিন্তু মানুষ শুনতে চায় কানিজ। ইটস নট অ্যাবাউট ড্রামা এন্ড অল, ইটস অল অ্যাবাউট টু কনভে দ্য মেসেজ টু দ্য পিপল। মানুষের জানা উচিত যে যেই মুহূর্তে অল্প কষ্ট পেয়ে আমি রুদ্ধশ্বাস হয়ে যাচ্ছি, নিরাশ হয়ে জীবন থেকে সরে যাচ্ছি, ঠিক সেই সময়ে অনেক কষ্টের মধ্যে থেকে কিভাবে আমি যুদ্ধ করে যাচ্ছি জীবনের সাথে, এবং ফর দ্য ওয়েলবিং অফ দ্য সোসাইটি মানুষের প্রয়োজন নিজেকে আত্মনিয়োগ করতেছি। এই মেসেজটা মানুষের কাছে পরিষ্কারভাবে যাওয়া উচিত। না, আমি আসলে হয়তো একা না, অনেক মাই একইভাবে চলছে, একই কষ্ট নিয়ে চলে। আমাদের তো আর যোগাযোগ হয় না, যার যার কষ্ট তার ভেতরেই রয়ে যায়। মানে ও যখন জন্ম ছোট তখন কিছুই বলতে পারতো না, বাথরুম করে সব মাখিয়ে ফেলতো। মানে এমন একটা অবস্থায় ছিল, এখন অনেকটা ভালো। তারপরও তো সে কাপড় গায়ে রাখে, নিজে নিজে বাথরুমে যায়, কিন্তু গোসল করানোর পর মুছাই দিতে হয়, সবই করে দিতে হয়। কিন্তু আসলে কি একা এত যুদ্ধ করেছি, দিনের পর দিন ঘুমায় নাই, 5 দিন 7 দিন ঘুম নাই চোখে, কারণ ওর ঘুমাতো না। ও সারা রাত ঘুরে বেড়াতো, রাতের পর রাত জেগে থেকেছি, কখনো কাউকে পাইনি কাছে। আসলে সে আমি আর সজল সবসময় হয়তো ও নয়তো আমি ওকে কোলে নিয়ে রাত ঘুরছি। জেগে সকালে কিন্তু আবার ঠিকই ডিউটিতে যেতেই হতো, সেটাই। তাই না? তারপর এভাবে এতটা বছর, তারপর স্কুল গেল, এখন কিছুটা মেনটেন করতে পারি। আসলে ওই যে বললাম, অংশ হয়ে গেছে। আসলে অনেক কষ্ট আর অবহেলায় বলে ফেলেছি যে আমার সাথে যেন ওকেও নিয়ে যায়। কথা অমিট করতে হবে বোন আমার। আসলে তার মন থেকে বলি না, কষ্টে বের হয়, এক ধরনের স্বাগুক্তি বলতে পারেন। কারণ আমি জানি আমি যখন অফিসে থাকি 2টা পর্যন্ত যদি ও না খেয়ে থাকতে হয়, সেরকম কাজের লোক সেরকম বিশ্বস্ত পাই না। 2-1 রেখেছি, তারা ওকে বাথরুমে আটকে রাখতো, মারতো। কি? হ্যাঁ, কাজের মেয়ে ছিল এক সময়। ওরা তো নালিশ দিতে পারে না, ওর সাথে যে কোনো বিহেভ করা যায়। ও
ওকে আমার ছোট বাথরুমে মেয়েটার সাথে তো পারা যায় না, কারণ সে- কোনো কি ভিডিও রাখা হয়েছিল নাকি এমনি তখন তো আর এত কিছু ছিল না। আচ্ছা আচ্ছা আরেক বুয়া ছিল, সে বলছে। ছোট বুয়া, সে বলছে। ওকে বাথরুমে আটকে রেখে যেহেতু কাজের কমপ্লেন মেয়ে করতে সিনেমা বলতে দেখে। পারবে না, তাকে বাথরুমে আটকে রাখতো, মারতো। মানে এগুলো ভাবলে তখন সত্যি কথা ভেতর থেকে মনে হয় যে আমি মারা যাওয়ার পর এত বড় 18 বছর, দেখতে কিন্তু খুব সুন্দর ফুটফুটে পরীর মতো একটা মেয়ে, যেটা আমাদের সমাজে আরো ডেঞ্জারাস। আমি কখনো কাজের লোক রাখি না, কোনো পুরুষ লোককে ঢোকাই না ঘরে, কোনো ড্রাইভার ঘরে ঢুকতে দেই না। এখন আমাদের ড্রাইভারই নাই, আমরা দুজনেই ড্রাইভ করি। মানে কতটা সাবধানে রাখি। আমি যতক্ষণ বেঁচে আছি সজল। আমি জানি ওর কিছুই করতে দিব না। সজল, কেমনে পোর্ট্রে করবেন এই মানুষটি? তারপর কি করব আমি? না, এই ব্যক্তি মানুষটাকে কিভাবে পোর্ট্রে করবেন সজল? ইজ দ্য লাস্ট, ভেরি ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম ফর ইউ ম্যান। হয়তো আর কোনোদিন এরকম প্ল্যাটফর্ম হয়তো আসবেও না, হয়তো আসবে না। বহু মানুষের সাক্ষী হয়ে তারপর কেমনে পোর্ট্রে করবেন এই ক্যারেক্টারটাকে? আপনি যে মানুষটিকে বিয়ে করেছেন, কানিজ নামের যে মেয়েটিকে, যে পাশে আপনার বসা, সেই সময়কার সবচেয়ে সুন্দরী মেয়ে কিন্তু। এবং যেভাবে আপনার ঔরসে জন্ম নেয়া সন্তানের পরওয়ারিশ করেছে, যেভাবে তার জন্য প্রতি মুহূর্তে স্যাক্রিফাইস করেছে, যেভাবে তার প্রতি মুহূর্তে রক্তক্ষরণ হয়েছে, এই কানিজকে কেমনে মূল্যায়ন করবেন সজল? এমনও হয় কিন্তু সজল, ভেতরে অনেক কিছু কাজ করে, বলা হয়ে ওঠে না, আজ বলে ফেলেন। অন্তত ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এটা সাক্ষী হয়ে থাকো। আমি শুধু দুটো কথাই বলতে চাই। না, আমি ডিটেলসে শুনতে চাই যা ভেতরে কাজ করে, যা কখনো বলা হয়নি। এট দ্য সেম টাইম 90.4 ভালোবাসা বাংলাদেশে আপনারা সাক্ষী হয়ে থাকুন। আপনারা যখন যে মুহূর্তে ভাবেন যে একজন ডক্টর, এও কিন্তু ডক্টর, সজল কানিজ ডক্টর। ডক্টর মানে কি বুঝেন তো? আমাদের স্বপ্নের জায়গা। জ্ঞান হওয়ার পর থেকে আমার বাপ মাও ঢোকায় প্রতি মুহূর্তে ডক্টর হতে হবে, ডক্টর হতে হবে, ডক্টর হতে হবে, ডক্টর হতে হবে। আমি পারি বা না পারি, ডক্টর হতে হবে, ডক্টর হতে হবে। আর আমি পারি না, একসময় সারেন্ডার করি, দিয়ে আমি হয়তো কোনো স্কুলে, ছোটবেলায় সবাই এই স্বপ্নটা দেখে, একদমই সবার তাই, বাবা কোনো মা একটা এই স্বপ্নটা দেখে। টিচার বা প্রাইভেট কোনো কোম্পানিতে কোনো রকমে লেজে গোবরে করে চাকরি করে চলি, এরা কিন্তু সফল। দে আর দ্য ড্যাম সাকসেসফুল ইন আওয়ার সোসাইটি। সো কল্ড যে জিনিসটা আমরা চাই, সেই জায়গাতে তারা সফল। বাট তাদের জীবনে প্রচন্ড রকমের কষ্টের একটি জায়গা, 18 বছর বয়স হয়েছে তাদের মেয়ের, তারা কিন্তু তার মুখ থেকে এখনো মা বাবা ডাকা শুনতে পায়নি। এই যে মেয়েটির কথা বলা হচ্ছে, সজল যে মেয়েটির কথা বলছিল, তার সময়ের সবচেয়ে সুন্দরী মেয়ে, বাই প্রফেশন ডক্টর, এবং তার ঔরসে জন্ম নেওয়া বাচ্চাটার জন্য তার জীবনটাকে সব রকমের স্যাক্রিফাইস করেছে। শুধু তাই না, ওই 18 বছর বয়সী বাচ্চাটাকে পালন করতে গিয়ে সে এখন ফিল করে সে আমার হাত পা চোখ নাক যেমন, এমনই আমার শরীরের একটি অঙ্গ হয়ে গেছে এই বাচ্চাটি, যে বাচ্চাটি আজ পর্যন্ত মা বা বাবা ডাক্তার করতে পারেনি। সজল, কিভাবে পোর্ট্রে করবেন কানিজকে আপনি? যা ভিতরে কাজ করে আজ ঢেলে দেন। ও ডিজার্ভ করে এই কথাগুলো শুনতে, আমরাও শুনতে চাই। মানুষ ধারণা নেই যে আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কতখানি তীব্র হতে পারে। আসলে যে যাই বলুক না কেন কানিজ, আমি সত্যিই গর্বিত একজন বন্ধু হিসেবে, একজন স্বামী হিসেবে, এবং আমার এই মেয়ে, তুমি যেই মেয়েটা আমাকে দিয়েছো, আমি এই মেয়ের পিতা হিসেবে নিজেকে গর্বিত অনুভব করি। এবং এটা আমার মনের কথা, একদম ভিতরের কথা। এটা কাউকে বলার জন্য না, কাউকে শোনানোর জন্য না। হয়তো এখন ইমোশনাল মানে অবস্থাটাই এমন তৈরি হয়েছে যে বলতে বাধ্য হলাম, এবং আমি জানি তুমি এটা বিশ্বাস করবে। আমি একটু কিছু ভিউয়ার্সকে কানেক্ট করতে চাই, কারণ এখানে যে সে যদি সজল বলতেছে বা কানিজ বলতেছে তা না, আমি কি নিজেও কিন্তু কানেক্ট করছি আমার ভেতরের কথা। কারণ আমরা ভাসতেছি রীতিমতো, ওই ফ্লোর মধ্যে পড়ে গেছি। এবং আপনারা কি জানেন যে এই সিচুয়েশনে থাকা অবস্থায় তারা কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করেনি। করোনাকালীন সময় মানুষের ওয়েলবিং এর জন্য, তাদের বেঁচে থাকার জন্য ঝাঁপিয়ে পড়েছে। সে গল্প শুনবো আমরা কিছু, এই ফাঁকে কিছু ভিউয়ার্সকে কানেক্ট করতে চাই। যারা সর্বোচ্চ শেয়ার করতেছেন তাদের মধ্যে তো আমরা অবশ্যই কানেক্ট করতে চাই। এর মধ্যে যদি আমাদের সাথে এখন এই মুহূর্তে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে কানেক্ট হতে চান, আমাদেরকে জানান, আমরা স্ট্রিমিং এ একটু বলবো। ইয়া প্লিজ। আমাদের সঙ্গে অনেক বন্ধুরাই রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠান, আজকের এই পর্বে আমি যাদেরকে অনুরোধ করছিলাম, যারা কিছুক্ষণ আগেও ইন্টারেস্টেড ছিলেন, তারা অনেক ইমোশনাল এই মুহূর্তে, এবং তারা বলছেন যে ভাই প্লিজ আজকে না, আমি কান্না ধরে রাখতে পারছি না। এর মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম বলতে হচ্ছে, যার সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, খুরশেদুল আনোয়ার তানিন। উনি একজন ব্যাংকার। তো ওনাকে বলছিলাম আপনি জয়েন করেন, তো উনি এই মুহূর্তে এতটা ইমোশনাল বলছেন যে আমি পারছি না ভাই, আই এম সো সরি।
তো আমার মনে হয় অন্য বন্ধুরাও এরকম রয়েছেন, আর ঠিক এই বিষয় নিয়ে অনেকে কথা বলতে চান। যারা আগ্রহী আমাদেরকে একটু নক দিন, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। প্রিয়াঙ্কা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, অনেকেই কমেন্টস করছেন। মঞ্জু চৌকিদার লিখেছেন, এর কথাগুলো খুব লেগেছে আপু, তোমাকে হাজার সালাম, তুমি আসল মা। ইয়া, এটা তো বিভিন্ন ভাবেই উঠে এসেছে। মা তো মাই, এই জন্য মা সবকিছুর ঊর্ধ্বে, মা স্বর্গ, মায়ের পায়ের নিচে বেহেস্ত। হাজারো আপনারা সালাম। আমাদেরকে এবং হোয়াটসঅ্যাপে মায়েদের জন্য। কানেক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904 আনোয়ার কবি কথা বলতে চাই, কিট করো। আনোয়ার কবি লিখেছেন কথা বলতে চাই। আলামিন লিখেছেন, গুরু আমি মা বাবা সম্পর্কে বলতে চাই একটু, যে আল্লাহ এই পরীক্ষায় ফেলেছেন রাতের আধারে, তার জন্যই শুধু আমরা প্রার্থনা করতে পারি। মা আসলেই মা, বলেছেন উজ্জ্বল আহমেদ। কথাগুলো ওই একই কথা মঞ্জুর চৌকিদার বলার চেষ্টা করেছেন, যে আমি মাকে শ্রদ্ধা জানাই, হতাশ হইও না, কোথাও না কোথাও কাউকে ওসিলা করে আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দেবেন ইনশাআল্লাহ। ফয়সাল লিখেছেন। নওয়াজ দেখছেন মালদা থেকে। এটি হৃদয় বিদারক ঘটনা বলেছেন মানিক মিয়া। অনেকেই ফোন নাম্বার দিচ্ছেন, তারা কথা বলতে চান। কথাগুলো গুরু ওনার কি কষ্টের কথা বারবার সবাই বলছেন, ভালোবাসা জানিয়েছেন, আপনার প্রতি অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন বেশিরভাগ ভিউয়ার্স। কানিজ আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং সবাই বলতেছেন একটা কথা, যে এই জিনিসগুলো জানার বেশি বড় প্রয়োজন ছিল, যাতে করে অনেকেই বুঝতে পারে যে এরকম পরিস্থিতিতে থেকেও মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে পারেন। স্পেশাল চাইল্ড একটা ঘটনা শেয়ার করতে চান মনোয়ার হোসেন, তিনি কথা বলতে চাচ্ছেন। মঞ্জু সেলিম লিখেছেন যে গুরু আপনাকে অনেকদিন পর দেখছি। পঙ্কজ সরকার লিখেছেন যে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি একটু কথা বলতে চাই। লিখন লিখেছেন চেষ্টা করবেন সবসময় ওকে হাসি খুশি রাখার জন্য। অফকোর্স তারা তো সেই চেষ্টাই করে যাচ্ছেন। দুঃখ কষ্ট অবহেলা আছে এই পৃথিবীতে, বাট এই সান্ত্বনা দেওয়ার মতো সাহস আমাদের নাই, এটি কমিউনিকেট করেছেন। হতাশ হয়েও না, কোথাও না কোথাও কাউকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে থাকবেন। মা তুমি পৃথিবীর সেরা মা, লিখেছেন শরীফুল ইসলাম। উজ্জ্বল লিখেছেন সালাম মা, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, লিখেছেন এনামুল হক। গুরু অনেক কষ্ট লাগছে, লিখেছেন সোহাগ। এবং রেদওয়ান ইসলাম লিখেছেন যে ম্যাম আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক, আমিন। মা তো মাই, লিখেছেন সিয়াম ইসলাম। আপু স্যালুট তোমাকে, লিখেছেন হাসান মশিউর। দেন তাজউদ্দিন লিখেছেন ইউ আর দ্য হিরো। আলামিন আহমেদ লিখেছেন লাভ ইউ গুরু। অনেক অনেক কষ্ট হচ্ছে, লিখেছেন শারিয়ার শামীম। মোহাম্মদ শাহিন লিখেছেন যে অর্থীদের জন্য আমাদের এই পৃথিবী এখনো ঠিক আছে। ও অদ্ভুত কথা, কে লিখেছেন এটা? মোহাম্মদ শাহিন। এক্স্যাক্টলি তাই, এত পাপাচার, এত নোংরামি, এত 2 নম্বরই এই পৃথিবীতে, তাও পৃথিবী এক্সিস্ট করে কিভাবে? স্রষ্টা বলেছেন, বারংবার তিনি জানান দিয়েছেন যে পৃথিবীতে কিছু মানুষ থাকবে যাদের জন্য পৃথিবীকে টিকে রেখেছি। ডেফিনেটলি আলামিন যে কথাটা লিখেছেন যে অর্থীরা আছে পৃথিবীতে বিধায় এখনো পৃথিবী কোএক্সিস্ট করতেছে। আমাদের সাথে কে লাইভে এখন জয়েন করতে যাচ্ছেন তার কথা শুনবো, তারপর আমরা সরাসরি চলে যাব করোনাকালীন সময়ে এত কষ্ট, এত দুঃখ, সবকিছুর ঊর্ধ্বে থেকে যারা করোনাকালীন সময়ে আমার আপনার পাশে থেকেছে, তাদের জীবনটা, তাদের কষ্টটা, তারা কি বা দেখেছে, সেই জিনিসগুলো একটু জানবার চেষ্টা করব। যাচ্ছি একটু লাইভে। কি নাম? নাফিজ। আসসালামু আলাইকুম। আপনার মাইক্রোফোনটা একটু অন করে দিন। মাইক অন করা। জি নাফিজ, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি পরিষ্কার। ইকো হচ্ছে, আমার ইকোটা একটু ম্যানেজ করো। আসসালামু আলাইকুম সজল ভাই, কানিজ ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম নাফিস ভাই, ভালো আছি। আমি এতক্ষণ ধরে শুনছিলাম, মানে আমার একজন খালা ছিলেন এরকম স্পেশাল চাইল্ড। আমার নানি মারা যাওয়ার দিনও ওনার ক্যান্সারে মারা গিয়েছিলেন, তখন আমি ক্লাস 8-এ পড়ি। উনি মারা যাওয়ার সময়ও বলছিলেন, এই তোমরা, ওনার নাম ছিল আফজালি, আফজালিকে দেখে রাখবা। ওনার মনে হয় সমস্ত চিন্তা ছিল আফজালি আন্টির জন্য। আজকে আমি রিলেট করতে পারছি আপনাদের কষ্টটা। আসলে কথা বলতে পারছি না বেশি, সরি। মানে আপনাদের প্রবলেমটাই বুঝতে পারি। মানুষের অনেক রকম সমস্যা থাকে, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে করবে।
সরি আমি আসলে কথা বলতে পারছি না। থ্যাংক ইউ। ঠিক আছে নাফিস ভাই, দোয়া করবেন। নাফিস ভাই, অনেক ভালোবাসা। এই যে কানেক্টিভিটি তৈরি হচ্ছে আমাদের, এটা অনেক বড় পাওয়া, বড় অর্জন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দেখছেন যে বহু কষ্টে, বহু দুঃখে এই বান্দা ভেঙে পড়েনি, স্রষ্টার পথে এখনো অবিচল থেকে সামনের দিকে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। রবিশ ভাই, কোত্থেকে বলছেন আপনি? আমি ঢাকা মোহাম্মদপুরে। আমি না। আসলে ওনাদের অনেক পরিচিত, সজল ভাই কানিজ ভিতরে আমি অনেক পরিচিত। আমি এতটা জানতাম না। নাফিস ভাই, অনেক ভালোবাসা আপনার জন্য। বিশ্বাস করুন, আপনার প্রত্যেকটি দীর্ঘ নিঃশ্বাস, আপনার চোখের পানি হয়তো সান্ত্বনার দারুণ একটি জায়গা খুঁজে দিয়েছে কানিজ এবং সজলের জন্য। যেমনটা তারা বলছিলেন যে আমি এত কষ্টের মধ্যে থেকেও আশপাশে মানুষ পাইনি, এখন তারা পরিষ্কারভাবে বলতে পারবেন নাফিজ এবং নাফিজের মতো অনেক মানুষ আমাদের সাথে আছে। অনেক ভালোবাসা নাফিজ ভাই। থ্যাংক ইউ, স্যালুট ভাই। জিয়া ব্রাদার, টেক কেয়ার। আমরা পরবর্তী ভিডিও লাইভ স্ট্রিমিং এ যাচ্ছি। ব্যাক টু ব্যাক কয়েকটা লাইভ স্ট্রিমিং নিতে চাই, জরুরি এটা। ইটস বিন ট্যাবু ইন আওয়ার কান্ট্রি, স্পেশালি ইন আওয়ার সোসাইটি, যেখানে আমরা স্পেশাল চাইল্ডটিকে নাম তো দিয়েছি বাট স্পেশাল জায়গাতে রাখতে পারিনি। ইটস ফ্রিকিং ইম্পর্টেন্ট। সো আপনাদের কানেক্টিভিটি প্রয়োজন। আপনারা কি ভাবছেন, কিভাবে চিন্তা করছেন, এই জিনিসটা জানা দরকার। এই মানুষগুলো কিন্তু চায়নি, স্পেশালি সজল এবং কানিজ। আমি একরকম অনুরোধ করে, বা আপনি বলতে পারেন একটু জোর করে নিয়ে আসছি, একটু জানান দেন আপনার ভেতরের কষ্টের কথা, প্লেটে করে হাজির করেন আপনার দীর্ঘ নিঃশ্বাস এবং এই ব্লাডের যে রক্তক্ষরণ, সেইটি মানুষ যেন রিলেট করতে পারে যে এত কিছুর পেছনে ফেলে মানুষের প্রয়োজনে, মানুষের পাশে আপনারা দাঁড়ান। এবং আপনাদের এই এফোর্ট বাচ্চাদের প্রশ্নে মানুষ যেন টের পায়। এ তো এই দেশ এবং এই সমাজ বিলং করি, রাইট? আবর্জনাতে ঘাটতে গেলে পচা আম, পচা কাঁঠাল, পচা কলার পাশাপাশি বাচ্চাকে খুঁজে পাওয়া যায়। এই হতে এই সমাজ, এই দেশ, এই মানুষ আমরা। সেখানে এমন ফেরেশতাতুল্য মানুষ আছে যারা মাথার মনি করে রাখেন। বাচ্চার স্বরূপ যেমনই হোক না কেন, এই মানুষগুলোকে শ্রদ্ধা জানানোটা অনেক বেশি জরুরি। পরিমণি বা সাকলাইনে আটকে না থাকি আমরা। সমাজের অনেক বড় দৈন্যতা এটা, যেখানে ফোকাস রাখা উচিত, ফোকাসটা ওখানে না রেখে ভিন্ন জায়গায় ফোকাস রাখি আমরা। পরিমাণিকে আন্ডারমাইন করার জন্য কথা বলিনি। পরিমাণিকে আমি এখনো পছন্দ করি, শ্রদ্ধা করি, তার লুকের জন্য না। একটা মেয়ে, আমি যতদূর শুনেছি যে ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, এবং একমাত্র মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, এরপরে কেউ ট্যালেন্ট পুলে বৃত্তি পায়নি। তার পরিবার দারুণভাবে একটা এস্টাবলিশড ফ্যামিলি বিলংস করে। তাকে নিয়ে যে গল্প এবং ঘটনা তৈরি হচ্ছে, সেই ঘটনার বাইরেও কিন্তু বহুত ঘটনা থাকে। আমরা চাই এই ঘটনাগুলোর সলিউশন হোক, এবং আমরা অনেক বেশি কেয়ার, বাংলাদেশ স্পেশালি যারা রিপ্রেজেন্ট করেন, আমাদের গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু এই জিনিসটার ব্যাপারে অনেক কনসার্ন, এবং এটাকে সলিউশন করার ব্যবস্থা করার জন্য সবসময় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এবং আমরা এ দেশ এবং দেশের সরকার এবং তার প্রতিষ্ঠানকে অসম্ভব শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, এবং আমরা বিশ্বাস করি যারাই ভুল পথে এই জিনিসগুলোকে ট্রিগার করুক না কেন, দিন শেষে সলিউশন আসতে বাধ্য। কারণ যিনি সমস্ত কিছুকে সামনে থেকে নেতৃত্ব দেন, তিনি অনেক প্রজ্ঞাবান এবং অনেক শ্রদ্ধার সাথে পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করেন। অপ্রাসঙ্গিকভাবে কতটা নিয়ে আসেনি, কিন্তু ফোকাসের জায়গা হওয়া উচিত সজল এবং কানিজ, যারা সাধারণের মধ্যেই অসাধারণের বসবাস। আলোচনার জায়গা হচ্ছে এই মানুষগুলো, দেখবার জায়গা হচ্ছে এই মানুষগুলো। সেই জায়গাগুলো যেন অন্য কেউ দখল না করে নেয়। তারা তখন আইডিওলজির জায়গাতে চলে আসে। তারা কখনো আইডল হতে পারে না। আইডল এরা, কানিজ। এমন মায়েরই তো স্বপ্ন দেখে প্রত্যেক সন্তান। আমি যে প্রথমে শুরুতেই বলছিলাম যে স্রষ্টার কাছে আগত সন্তান যদি কোয়েশ্চেন করে বসে এই পৃথিবীতে সার্ভাইভ করব কিভাবে, স্রষ্টা হয়তো দেখিয়ে দিবেন এমন একজন কানিজ আছে যার কানিজের হাত ধরেই তোমার স্রষ্টা পৃথিবীতে তুমি সার্ভাইভ করার সুযোগ তৈরি করে দিবে। এমন একজন সজল আছে যাদের ঔরসে জন্ম নিলে তুমি নিশ্চিন্ত থাকবে।
আমি এটা বলবার চেষ্টা করছি, পুরো বাংলাদেশকেই অনুরোধ করতেছি যে প্লিজ আপনাদের ফোকাসের জায়গা, আপনাদের আইডিওলজির জায়গায় এই মানুষগুলোই থাকা উচিত। এবং সেই সাথে এটাও বলে রাখি যে আমরা বর্তমান টোটাল যে এক্সিস্টেন্স তার প্রতি অসম্ভব শ্রদ্ধাবোধ, এবং আমরা দিন শেষে চিন্তা করি এবং ভরসা করি এমন একটা পরিস্থিতিরই জন্ম হবে যখন এই মানুষগুলোই সামনে থেকে রিপ্রেজেন্ট করবে। আমরা নেক্সট কমিউনিকেশনে যাচ্ছি। যারা ভিডিও স্ট্রিমিং আসতে চান, স্পেশালি অলরেডি নাফিস ভাই ছিলেন, আরো অনেকে আমি নিতে চাই যে ওদের মধ্যে কি রিয়াকশন কাজ করছে, ওদের ইম্প্যাক্টটা কি একটু দেখতে চাই। এট দ্য সেম টাইম বলে রাখি আমাদের প্রাউড স্পন্সর ফিওনা প্রেজেন্টস ভালোবাসা বাংলাদেশ, ঢাকা FM 90.4 একযোগে পুরো বাংলাদেশ FM মডিউলের থ্রু দিয়ে শুনছেন, এবং এট দ্য সেম টাইম ভালোবাসা বাংলাদেশের পেজ থেকে স্ট্রিমিং হচ্ছে। এবং এটাও জানেন যে আজ থেকে আগামী স্যাটারডে পর্যন্ত আপনারা আপ টু 70% ডিসকাউন্ট পাচ্ছেন ফিওনার যে শোরুম কনকর্ড প্লাজা এবং পুলিশ প্লাজা অ্যাকচুয়ালি, এবং সেই সাথে বসুন্ধরার যে শোরুম সেখান থেকে তো কিনতেই পারছেন, অ্যাট দ্য সেম টাইম আপনারা অনলাইনেও পারচেজ করতে পারছেন www.fionar.com.bd, সেখানে ক্লিক করেও আপনারা পারচেজ করতে পারছেন যে কোনো প্রোডাক্ট। অ্যাট দ্য সেম টাইম আপনারা চাইলেই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করেও এই সুযোগটা নিতে পাচ্ছেন। থ্যাঙ্কস ফিওনা, আমাদের প্রাউড স্পন্সর। যাচ্ছি আমরা পরবর্তী কলে। আচ্ছা, আমরা পরবর্তী কলটা একটু নেওয়ার চেষ্টা করছি যে যিনি আছেন, এবং ফেসবুক স্ট্রিমিং এর থ্রু দিয়ে যারা আমাদের সাথে যুক্ত হতে চান এবং তাদের নিজের অবস্থান জানান দিতে চান, সেটা একটু দেখতে চাই। ওকে, আমি কানেক্টিভিটির মাঝখানে একটু সজল ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই যে এত কিছুর পরে সবকিছু আমরা শুনছিলাম, তার মধ্য থেকে বারংবার আপনি বলছিলেন যে করোনাকালীন সময় আপনার যে অ্যাক্টিভিটি সবকিছু আপনি চেষ্টা করেছেন, সেগুলো একটু শুনবো। এই ফাঁকে ব্যাক টু ব্যাক একটা নাম্বার আমরা নিয়ে রাখতে চাই যারা ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে চান। সজল ভাই, আসলে যেহেতু সরকারি চাকরি করি, সরকারি একটা ডিউটি তো থাকেই, তো আমাদের এখানে যেটা আছে যে আমাদের জেনারেল যে ওয়ার্ড আছে, আমি তো সার্জারিতে আছি, জেনারেল ওয়ার্ড কিন্তু আগের নিয়মেই চলছে, কারণ হাসপাতাল তো আসলে লকডাউন কি আর মানে কাজের স্বল্পতায় কি সবসময় একরকমই। তো এর ফাঁকে আবার আমাদেরকে রোস্টার করে ওই কোভিড ইউনিটে ডিউটি করতে হয় আর কি। কোভিড ইউনিটে ডিউটিটা হচ্ছে এরকম, আমাদের সার্জারির জন্য আলাদা করে যাদের হয়তো সার্জারি প্রয়োজন কিন্তু করোনা পজিটিভ সেই পেশেন্টগুলি আসে। এদের ভিতরে কেউ খারাপ হয়ে যায়, অনেকে আছে যে হয়তো সিমটম নাই, মানে বিভিন্ন রকমের আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন এই মূল আমরা যেটা জানি কোভিডে অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটার যে তীব্রতাটা কি হতে পারে আসলে চোখের সামনে দেখা হয়েছে আমার। যেমন একটা পেশেন্ট, আমি হয়তো একটু আগে একজন এসে বললো যে তার শ্বাসকষ্ট হচ্ছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, তো আমি ডিউটি ডাক্তারকে পাঠালাম, তুমি দেখে আমাকে জানাও কি কি অবস্থা। তো ওই যে টিমটা থাকে বললাম, ওই টিমের টিম লিডার হচ্ছে আমি, আমার সাথে আরো জুনিয়র ডক্টররা কাজ করে। ওরা যখন কোনো কমপ্লিকেশনে পড়ে বা কোনো অপারেশন যেটা লাগে তখন আমাকে কল করলে আমাকে যেতে হয়, তাছাড়া এমনিতে ওরা রোস্টার ডিউটি করে। তো আমাকে কল করলো, আমি গেলাম, আমার চোখের সামনে আপনার মানে দেখতে দেখতে স্যাচুরেশন ফল করলো। আমরা আইসিইউতে কল দিতে দিতে আমরা আসলে আর কি পেশেন্টকে বাঁচাতে পারলাম না হাই ফ্লো অক্সিজেন দিয়েও, কারণ আইসিইউতে নিলে নেজাল ফ্লোতেও কাজ হচ্ছে না, তাকে ইনটিউবেট করা, যেটাকে বলে টিউব দিয়ে দেওয়া একদম শ্বাসনালীতে দিয়ে ভেন্টিলেটরে দেওয়া,
এখন ওই জিনিসটা পর্যন্ত সময়ও কিন্তু পাওয়া যায় না কারো কারো ক্ষেত্রে। আপনাদের একটু অবগতির জন্য জানিয়ে রাখি, ডক্টর যেটা বলছিলেন সহজভাবে বললে ডক্টর আমাকে কারেকশন করে দিবেন। আমরা যখন ভাবি না যে অক্সিজেন লেভেল যখন কমে যায়, যে অক্সিজেন দিলেই কিন্তু স্বাভাবিক হবে, না, কারণ ওর লাংস তখন এটাকে ইনট্যাক্ট করার মতো ক্যাপাবিলিটিতে থাকে না, করোনা এই জায়গাতেই ডিজাস্টার। সো ইটস এ ভেরি ফ্রিকিং টাইম যে খুব অল্প সময়ের মধ্যে ওকে হসপিটালাইজ করা, ওখানে ন্যাজাল ফ্লো ক্যানোলা যে মেশিন, সে মেশিনের সহায়তা, যেটা আবার সব হসপিটালে অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল থাকলেও কয়টা ন্যাজাল ক্যানোলা মেশিন আছে তার উপর আবার ডিপেন্ড করে। আইসিইউ থাকলেই কিন্তু হবে না, ন্যাজাল ক্যানোলা হাই ফ্লো মেশিনটা থাকতে হবে। তখন ওর অক্সিজেন লেভেল যত কমই হোক না কেন, লাঞ্চের সক্ষমতা যত কমই হোক না কেন, ন্যাজাল ক্যানোলা হাই ফ্লো মেশিন তখন ওই অক্সিজেন সাপ্লাই দিতে সাহায্য করে। যার কপালে জুটছে সে হয়তো সার্ভাইভ করছে আল্লাহর সাহায্যে, যার কপালে জুটতেছে না শেষ নিঃশ্বাসের জন্য ফাইট করতে করতে পৃথিবীর ওই পারে চলে যাচ্ছে। এই জিনিসগুলো কাছ থেকে প্রতি মুহূর্তে দেখতেছে এই ডক্টর এবং এই যে কানিজ যে ডক্টর, তারা তারপরেও স্যাক্রিফাইস করে বাচ্চা, যে বাচ্চাটাকে কত গল্প এতক্ষণ ধরে বলছিলাম, সেই অর্থীকে ঘরে রেখে তারা ফাইট করে যাচ্ছে। বিষয়টা কি এমন ডক্টর নাকি কোনো ভুল তথ্য দিয়েছে? আমরা দুজন যখন ডিউটিতে থাকি তখন কিন্তু ওরা দুই বোনই বাসায় থাকে। আমার ছোটটা তো ক্লাস 7-এ পড়ে মাত্র। আসলে ওর থেকে টেক কেয়ার করতে যতটুকু স্কিলড হওয়া প্রয়োজন ওইটুকু স্কিলনেস তো তার ভিতরে আসেনি। আর ও তো বোন, ও তো মা না বা বাবা না। আমরা যেভাবে টেক কেয়ার করি এখন দেখা যায় ওকে নিয়ে আমাদেরকে চিন্তা করা উচিত, ছোটটাকে নিয়েই। সেই ক্ষেত্রে কিন্তু ওর থেকেও ওর কাছে আমাকে রেখে আসতে হয়। ওই যে একটু আগে কানিজ বললো যে মেড সার্ভেন্ট আমরা 2-1 বার রেখেছি, কিন্তু আসলে ভালো ফল পাইনি, সত্যি কথা। আর এগুলি কারণেই এখনো যেমন আমরা এখানে আমাদের মন কিন্তু বাসায় পড়ে আছে, দুজন কিন্তু একা বাসায়। ওকে, আমি আর সময় নেব না, সজল কানিজ সময় নেব না, ব্যাক টু ব্যাক দুইটা হয়তো ফিডব্যাক নেব যে আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই আয়োজনের কোনো ইম্প্যাক্ট পজিটিভলি কোনো মানুষের মধ্যে পড়েছে কিনা। একজনও যদি পজিটিভ হয়ে থাকে, উই আর ব্লেসড by arranging this program, actually represented by Dhaka FM 90.4 ভালোবাসার বাংলাদেশ, sponsored by Fiona. নেক্সট আমরা কলে দুইটা যাব ব্যাক টু ব্যাক, তারপর আপনাদের ক্লোজিং রিমার্ক নিয়ে আজকের প্রোগ্রাম শেষ করব। ওকে, যাচ্ছি আমরা পরবর্তী লাইভ স্ট্রিমিং এ। কে আছেন? আসসালামু আলাইকুম। আমি পঙ্কজ। জি মাহফুজ, পঙ্কজ স্বাগত জানাচ্ছি। জি গুরু, আপনাকেও স্বাগতম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি পঙ্কজ। শুনছেন তো আমাদের আজকের আয়োজন। আমি অনেক অনেক অসহায় বোধ করতেছি পঙ্কজ। গুরু, আমি আসলে রুমের ভিতরে ছিলাম, আমি ওনাদের যে কষ্ট, এত কষ্ট আমি নিতে পারছিলাম না। পরে আমি রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছি, রাস্তায় চলে যাচ্ছি গুরু, আমি নিতে পারতেছিলাম না। গুরু, আসলে বাবা মা যে কি জিনিস এটা আমি বুঝি, কারণ আমার বাবা মা দুজনই বেঁচে আছে। বাট আমার প্রথম ভালো লাগার মানুষের আমার বাবা এবং মা। আমার এই দুটো মানুষকে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, আসলে কি বলবো, ভগবান স্বরূপ। হ্যাঁ পঙ্কজ, আমি আপনাদেরই, আপনি মনে হয় সনাতন ধর্ম বিলংস করেন, আপনাদের এই শ্লোকটা বলবার চেষ্টা করছিলাম যেখানে এই প্রসঙ্গটা দারুণভাবে প্রেজেন্ট হয়েছে। জি গুরু, জি। আসলে গুরু, প্রথম বাবা মার যদি আমি বেঁচে থাকি সেবা না করতে পারি, আসলে আমার যাই করি না কেন, আমার সব ধর্ম কর্ম সবকিছুই বৃথা। আমার বাবা মা যদি বাঁচাকালীন তাদের যদি আমি সেবা না করতে পারি, তাদের যত্ন না করতে পারি, আমার সবকিছুই বৃথা। আপনার ভগবানের কাছে দোয়া করেন সজল এবং কানিজের জন্য, যারা মানুষের প্রয়োজনে এই করোনাকালীন সময়ে নিজের জীবনটাকে বাজি রেখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি দিবেন সেটা তার ব্যাপার। অন্তত জীবদ্দশায় তাদের অর্থীকে, তাদের মুখ থেকে মা বাবা টাকার শব্দ শোনার সুযোগ করে দেখ। যদিও আমাদের অর্থী অলরেডি 18 বছর পার করে ফেলেছে। আল্লাহ চাইলেই অথবা আপনার ভগবান চাইলেই ক্যারিজমা ঘটতে পারে। আপনার ভগবানের কাছে প্রার্থনা করবেন। ওকে পঙ্কজ। গুরু, আরেকটা কথা হচ্ছে যে গুরু, আসলে ওদের প্রতি এত ভালো লাগা, ভালোবাসা গুরু, এটা বাবা মার প্রতি যে সম্মান ভালোবাসা, এটা গুরু
আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না, এটা আপনার কাছ থেকে আপনার প্রোগ্রামগুলো আজকে আমি প্রায় 12 বছর যাবত শুনতেছি। পুরো এখান থেকে আমার এত ভালো লাগা, তাদের প্রতি এত ভালোবাসা জন্মাইছে। আর শুধু সবকিছুর ঊর্ধ্বে গুরু আপনি, সত্যিকার অর্থে বলতেছি, সবকিছুর ঊর্ধ্বে আপনি। আপনি খুব খুব সুন্দর করে কথা বলেন, আমার ভিতর ছুঁয়ে যাচ্ছে না কথা। আর আপনার কথার জাজমেন্ট ধরে, আপনার কথার উপর ভিত্তি করে তাদের প্রতি আমার এত ভালোবাসা জন্মাচ্ছে গুরু। তাদের ছাড়া আমার দ্বিতীয়ত আর কোনো সত্যি ভাবি না আমি। আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই পঙ্কজ। আমি বলি আমার মাকে দেখতে অনেক সুন্দর, ট্রিপিক্যালি দেখায় না, বাট কসম খোদার আমার মায়ের চাইতে সুন্দর মুখ পৃথিবীতে আর নাই। আমার মায়ের দিকে যখন তাকায় এর চাইতে চমৎকার দৃশ্য, কোট আনকোট করে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, এর চাইতে চমৎকার দৃশ্য তুমি পৃথিবীতে আর তৈরি করনি। আমার মা অনেক বেশি শিক্ষিত না, ওই সময় একদম কনজারভেটিভ এবং ট্রিপিক্যাল একজন মহিলা, বাট বিশ্বাস করো আমার চোখে আমার মায়ের মতো স্মার্ট মেয়ে দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আমি গর্বিত, হাজারো বার বলতেছি, আমার 14 পুরুষের কপাল যে আমার মায়ের পেটে আমি ধরেছি। এটা আসলে বলার ভাষা ছিল যে বাবা মা আসলে যে কি জিনিস, এটা এটা এখন আসলে বুঝে গেল না, বাদ যখন থাকবে না তখন প্রতিটা হাজার হাজার প্রতিটা হাতে থাকে বুঝে গেল যে বাবা মা বললাম যে প্রত্যেকটা ওকে পঙ্কজ, অনেক অনেক ভালোবাসা। এটাই সার্থকতা। কানিজ এবং সজলের স্টোরি মানুষের মধ্যে প্রভাবিত হচ্ছে। সন্তান এবং বাচ্চার দারুণ কেমিস্ট্রি এবং তেমন ডেমনস্ট্রেশন মানুষকে মধ্যে আমি দেখতে পাচ্ছি। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আতাউর রহমান। ইয়া আতাউর রহমান দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে গুরু? পারফেক্ট। আমি আসলে কি বলবো, আমি কানিজ ম্যাডাম আর হচ্ছে সজল স্যারকে ধন্যবাদ জানাই এবং মানে অন্তর বলে যারা ডক্টর স্যার যারা আছেন তাদের সাথে আমি কাজ করি, কারণ আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি। ওকে। যার কারণে স্যারদেরকে, যে ডক্টর স্যার যারা থাকে তাদেরকে আমি কাছ থেকেই মোটামুটি ভাবে বুঝতে পারি আর কি, জানতে পারি যে তারা কি পরিমাণ পরিশ্রম আর কি পরিমাণ মানুষদের প্রতি সেবা দিয়ে থাকেন এই কোভিড সিচুয়েশনের সময়। আমি তাদেরকে স্যালুট জানাই এক। আর দ্বিতীয়ত হচ্ছে সজল স্যার আর হচ্ছে কানিজ ম্যাডাম আজকে 18টা বছর যাবত যে এই এত স্ট্রাগল করে একটা মানুষকে সামনে, অর্থাৎ আমি বলবো ফেরেশতা, মানুষ বলা আসলে ঠিক হবে না, ফেরেশতা, তাদেরকে মানে সামনে নিয়ে আসছে 18টা বছর। আমি আজকে একটা জিনিস কল্পনা করি, আমার 2 বছর একটা বাচ্চা আছে। আমি যখন বাইরে কাজ করতেছিলাম আমার বাচ্চা আমাকে ভিডিও কল দিয়েছিল, তার মা আমাকে কল দিয়েছিল ভিডিও করে, তাকে খাওয়াচ্ছিল এই সময়। সে বলতেছে যে আমি আজকে গোস্ত খাবো। আমি আসলে তখন ওইভাবে অনুভব করতে পারিনি। সে এসে ফ্রিজ খুলতেছে, ফ্রিজ খুলে আমাকে দেখাচ্ছে বাবা গোস্ত খাবো, কারণ আজকে আমার বাসায় অবশ্য গোস্ত রান্না হয়নি, রান্না করছে মাছ আর হচ্ছে সবজি। তো ওর আম্মু ওকে বলতেছে যে বাবা আজকে না, কালকে তোমাকে রান্না করে দেবো, কালকে তোমাকে রান্না করে দেবো। আসলে এখন এই অনুষ্ঠানটা দেখার পরে আমি আসলে অনুভব করতে পারতেছি যেটা মানে মানে কত বড় একটা পাওয়া, যেটা মানে বুঝাই বলতে পারতেছি না আমি, বিশেষ করে। আর সেখান থেকে কানিজ ম্যাডাম আর সজল স্যার আসলে এত দূর, দিস ইজ এ লং জার্নি। আমি স্যালুট জানাই স্যার এবং ম্যাডামকে, স্যালুট জানাই, স্যালুট। আমার আসলে বলার কিছু নাই। আমি কানিজ ম্যাডামকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে উনি একটা কথা বলেছিলেন যে ওনার সাথে সাথে যেন ওনার ওই ফেরেশতাটাকেও সাথে করে নিয়ে যান। আমি রিকোয়েস্ট করব প্লিজ এটা উইথড্র করে নেন প্লিজ। You do it, কথাটা right? আসলে বলেন।
আমার কথা বাদ দাও, ওই লোকগুলো এটা তো যদিও তার মন থেকে বলা না, এটা আমি বুঝতে পারছি। না উই আন্ডারস্ট্যান্ড। আরিফুর রহমান তো আমাদের প্রিপেয়ার্ড কেউ না, হঠাৎ র্যান্ডামলি কিছু মানুষকে আমরা লাইভে নিচ্ছি। আপনি কি বুঝতেছেন যে আপনাদের জীবন দর্শন, আপনাদের অ্যাটিটিউড কিভাবে প্রভাবিত করতেছে সাধারণ মানুষকে? ও যে কথাটা বলার চেষ্টা করছে যে সবজি মাছ, সেখানে মাংস চাইছে, এটাইতে সে পাগল হয়ে গেছে। তখন সে ভাবতেছে তাহলে এই মানুষগুলো কোন কষ্টে আছে। এটাই কিন্তু আরিফুর রহমান বলবার চেষ্টা করছে, রাইট আরিফুর? আতাউর রহমান এটাই বলবার মনে হয় চেষ্টা করছিল। আর হ্যাঁ, সেটাই আমি বলতে চেষ্টা করতেছিলাম। তাহলে কষ্ট আমার থেকে, আমি সব মানে সজল ম্যাডাম আর হচ্ছে কানিজ, সরি সজল স্যার আর কানিজ ম্যাডামের মানে যে কষ্ট 18 বছর ধরে আল্লাহ তাদেরকে কত পরিমাণ ধৈর্য দেয়ার মানে ধারণ করার ক্ষমতা দিয়েছে, আমি মানে বুঝাই বলতে পারতেছি না, এটা বোঝানোর মতো না। ওকে আতাউর, ওই কোশ্চেনে থাকলাম। কানিজ কোট আনকোট বোন আমার, উইথড্র। ওকে, ভুলেও নাই কথা। হ্যাঁ বলো। ফেরেশতা থাকবে, কোন তুমি চলে গেলে আমি চাই না তুমি যাও ভাই, বোন আমার তুমি চলে গেল অর্থী যে আমাদের ফেরেশতা না থাকলে তো পৃথিবী থাকবে না। পৃথিবী এক্সিস্টেন্সের জন্য আমাদের অর্থী বহু বছর বেঁচে থাকুক, রাইট? হ্যাঁ, কেউ না কেউ যেন আসে, আমি যখন থাকবো না তখন ওর থেকে কেউ না কেউ যেন দেখে, এইটুকুই আশা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রিপ্রেজেন্ট করবে, বাট অর্থী না থাকলে পৃথিবী এক্সিস্ট করবে না। আতাউর রহমান, আপনার কথায় অলরেডি রিফ্লেক্ট হলো, আপনি তো বুঝছেন সেটাই তার কষ্টের জায়গা থেকে বলছিলেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে আতাউর, অনেক ভালো থাকবেন। অনুষ্ঠান শেষ করতেছি। আজ কেন জানি শেষ করতে মন আসলেই চাচ্ছে না। আমার মনে হচ্ছে যে সারা রাত ধরে কন্টিনিউ করতে পারতাম। ইটস ফ্রেকিং গুড। অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান শেষ করার মুহূর্তে ক্লোজিং রিমার্ক নিতে চাই আমি কানিজের কাছ থেকে। কানিজ, একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে ক্লোজিং নোট। আসলে আপনাদের মতো বাবা মা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে কথা ছিল অনেক কিছু নেই বলার, কিন্তু কিভাবে সময় শেষ হয়ে গেল বোঝা যাচ্ছে না। শুধু তাই না, 30 মিনিটস আমরা ওভারডিউ করতেছি। আমার মনে হচ্ছে আরো বেশি থাকলে ভালো হতো, বাট সময় নাই। তো অর্থের প্রসঙ্গেই এসে শেষ হলো। কি বলবো, যখন প্রথম ওর সমস্যা ধরা পড়লো, আমার সব সময় মনে হতো আমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি। হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখবো সব ঠিক হয়ে গেছে, অর্থে আমাকে মা বলে ডাকছে। প্রায় স্বপ্ন দেখতাম যে ও চাচ্ছে, কিন্তু সেই ঘুম আমার আর ভাঙে নাই। এই স্বপ্ন, এই দুঃস্বপ্ন কখনোই শেষ হবে না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, অর্থের জন্য, ও যেন সুস্থ সবল ভালো থাকে। আর আমাদের মতো মা বাবা যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের একটাই চাওয়া, ওদেরকে আপনারা দেখে রাখবেন যখন আমরা থাকবো না, এইটুকুই চাওয়া, আর কিছু না। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। মা হিসেবে, অর্থের মা হিসেবে কানিজকে, আমার বোন হিসেবে কানিজকে, এন্ড অফ কোর্স ডক্টর কানিজকে যে করোনাকালীন সময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমার অবনত মস্তকে শ্রদ্ধা জানাচ্ছি আমার বোনটাকে। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ সিস্টার। তোমার মতো বোন বহু মায়ের ঔরসে জন্ম নেয়, তবেই বাংলাদেশ ভালো থাকবে। অনেক কৃতজ্ঞতা, অসম্ভব গর্ব তোমার মতো মেয়েদের জন্য এবং তোমার মতো মেয়েদেরকে বোন হিসেবে পাওয়ার জন্য। আমরা যে আরাধনার কথা বলতেছি, যে আমাদের স্বপ্ন, আরাধনা, ভালোবাসা, তপস্যা সবকিছুর আধার হোক এমন মানুষজন, যেখানে সজল, যেখানে কানিজের মতো মানুষের বসবাস, ভালোবেসে তারা দারুণ এক স্বপ্নের পৃথিবী তৈরি করবে এবং সেই পৃথিবীর হাত ধরে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আমি বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগ মুহূর্তে এই আরাধনার কথা বলছি। আপনারা জানেন কিনা জানি না, সজলে কিন্তু বাই এনি চান্স আমি তার কবিতার দারুণ একজন ফ্যানও বটে। আমি আরাধনার কথা বারবার বলছি, আমার ব্রেনের মধ্যে ব্লিঙ্ক করতেছে অনেক বেশি। আরাধনা কবিতার থ্রু দিয়ে সজলের কাছ থেকে আমি বিদায় নিব। বাট বহু কিছু শেখার আছে পৃথিবীতে, অনেক কিছু জানার আছে। আজকে যে এক্সপ্লোর করলাম লাইফের দারুণ একটা রূপ, রং আর নির্যাসকে, বহুদিন যেন এমনভাবে জীবনকে কাছ থেকে দেখা হয়নি। সার্থকতা এখানেই যে আপনাদেরকে র্যান্ডামলি সিলেক্ট করতেছিলাম ফেসবুক লাইভে, আপনারাও কিন্তু আমাদের টোনেই কথা বলেছেন, সজল এবং কানিজের হয়েই কথা বলেছেন। কে বলে যে সোশ্যাল মিডিয়াতে শুধু নোংরামি হয়, উল্টাপাল্টা কথা বলে, অ্যাবিউজ করে? কই, প্রত্যেকটা মানুষ তো আমাদের রঙে রাঙিয়ে ফেলেছে নিজেকে। যারাই কমেন্ট করেছেন, যারাই লাইভে এসেছেন,
ইট মিনস যে যেখানে ভালোর বসবাস সেই সমস্ত মানুষের মধ্যে তার দারুণ প্রচ্ছন্ন প্রভাব পড়তে বাধ্য। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমি আমার প্রোগ্রামটা আমার ওয়ান্ডারফুল কো অ্যাঙ্কার প্রিয়াঙ্কার কাছে হ্যান্ড ওভার করবো। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ দ্য ওয়ে ইউ প্রেজেন্ট এবং তোমার গ্রেসফুল প্রেজেন্সের জন্য, এবং সেই সাথে আমি খুব মনোযোগ দিয়ে পর্দার আড়াল থেকে আমি সজলের আবৃত্তিটা শুনবো। সজল, আমি বারবারই বলছিলাম যে আই এম রিয়েলি ফ্রেকিং ফ্যান অ্যাবাউট দিস পার্সন, যে দারুণ দারুণ কবিতা রাখে এবং সেটি আবৃত্তি করতে পছন্দ করে। এবং তার আগে সজল এবং কানিজের কাছে চেয়ে নিব আমি আবারও কোনো একদিন আবারও নিয়ে চলে আসবো। আমার কাছে মনে হচ্ছে আজ রাত না ভোর হোক, মানুষের কাছে হিউম্যান কোয়ালিটিজ যে এই এসেন্স আরো পরিষ্কারভাবে পৌঁছে যাক। আমরা সফল হয়েছি, যে 2-3 জন আসছে, যে মানুষজন কমেন্ট করতেছে, সবার মধ্যে এই রিফ্লেকশন দেখতেছে, এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের সফলতা। সজলের কবিতা আমি খুব মনোযোগ দিয়ে পর্দার আড়াল থেকে শুনবো। আই এম জাস্ট হ্যান্ডেড ওভার দ্য মাইক্রোফোন টু মাই ওয়ান্ডারফুল কো অ্যাঙ্কার প্রিয়াঙ্কা, এন্ড অফকোর্স আমি সজলের আরাধনা কবিতা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সবার জন্য অনেক দোয়া। আপনারা আছেন ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4। আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে, আবার বড় হব। সবাই অনেক বড় করে বাঁচুন, আর অনেক ভালোবাসার কারণ হন এই মানুষগুলোর মতো। অনেক দোয়া সবার জন্য। এই মুহূর্তে ধন্যবাদ গুরু।